এখানে যুক্তিচর্চার জায়গাটা কেমন ছিল বলে যুক্তিচর্চার ইতিহাস ২৫০০ বছরেরও বেশি বছর ন্যায়শাস্ত্রের চর্চা হয়েছে মিথিলায়। যুক্তিচর্চার জায়গাটা কেমন ছিল আমাদের আজকের যে আলোচনার বিষয় সবাই আমরা জানি যে বাংলা অঞ্চলের উপনিবেশের আগের যে ইতিহাস সেখানে যুক্তিচর্চার জায়গাটা কেমন ছিল তার একটা রূপরেখা দেবার চেষ্টা হচ্ছে আজকের এই আয়োজনে আমি করব। বাংলা অঞ্চলের ইতিহাসের ঠিক এই পর্বটা উপনিবেশের আগের এই পর্বটা বেছে নেওয়ার কিছু কারণ আছে। কারণ আমরা সবাই জানি যে ইউরোপীয়রা এখানে আসার পরে অনেক পণ্ডিত এরকম মনে করেন যে বাংলা অঞ্চলে যখন উপনিবেশ স্থাপিত হয়, বিশেষ করে রাজনৈতিক এবং অর্থনৈতিক উপনিবেশটা যখন সাংস্কৃতিক উপনিবেশে রূপান্তর হয়, এরকম একটা প্রক্রিয়ার ভেতর দিয়ে এই অঞ্চলের মানুষ যুক্তি শিখেছে এবং এই অঞ্চলের মানুষ মানবতাবাদ শিখেছে। এরকম এক ধরনের বক্তব্য বা দাবি আছে আমাদের পূর্ববর্তী প্রজন্মের যারা গবেষক এবং যারা ইউরোপীয় ইতিহাসের সমজদার, তাদের মুখ থেকে আমরা এরকম শুনেছি যে বাঙালির তো আসলে যুক্তিচর্চার কোনো ইতিহাস নাই, এখানে মানবতাবাদ বলেও কিছু নাই, এগুলো সবই ইউরোপীয়রা এসে শিখিয়েছে। তো এই দাবির পরিপ্রেক্ষিতে এটাকে খণ্ডন করার উদ্দেশ্য আমার এটা বেছে নেওয়ার, এরকম একটা শিরোনাম বেছে নেওয়ার একটা কারণ হচ্ছে এটা। আবার কেউ কেউ এরকম বলেন যে উপনিবেশের আগে বাংলা অঞ্চলে যেহেতু গদ্য ভাষা ছিল না, আমরা সবাই জানি যে রামমোহনের মাধ্যমে বাংলা গদ্যের যাত্রা শুরু হয়। এর আগেও আসলে গদ্য ছিল না যে তা না, এই অঞ্চলে বৈষ্ণব সহজিয়ারা অনেক গদ্য লিখেছেন, এর বাইরেও গদ্যের নজির আছে। তো কেউ কেউ দাবি করেন এরকম যে গদ্য ভাষা যেহেতু ছিল না, আর গদ্য ভাষা যেহেতু চিন্তার মাধ্যম, ফলে ইউরোপ আসার আগে এই অঞ্চলে চিন্তাও ছিল না। আমাদের সর্বজন শ্রদ্ধেয় লেখক হাসান আজিজুল হকের একটা লেখায় আমি এরকম পেয়েছি যে যেহেতু গদ্য ছিল না, অতএব বাংলা অঞ্চলে আসলে উপনিবেশের আগে চিন্তাও ছিল না, চিন্তা না থাকলে যুক্তিও থাকার কথা না। তো এই দুটো দাবিকে খণ্ডন করা। আরেকটা হচ্ছে জোরালো একটা দাবি, সেটা হচ্ছে বাংলা অঞ্চলে যুক্তিচর্চার ইতিহাস ২৫০০ বছরেরও বেশি পুরনো। তো এই দাবিটা প্রতিষ্ঠা করাটাও একটা আমার এই বক্তব্যের বা এরকম একটা শিরোনাম বেছে নিয়ে যে বক্তব্য দিচ্ছি তার একটা কারণ। তো এই তিনটে কারণকে সামনে রেখে আজকের এই আমার আলোচনা। অনেকেই হয়তো বলতে পারেন যে এরকম একটা দাবি আমি কিসের পরিপ্রেক্ষিতে করছি, যে ২৫০০ বছর ধরে এই অঞ্চলে যুক্তিচর্চা হচ্ছে, এটা কেউ বিশ্বাস করতে চাইবে না। ইউরোপীয় ঐতিহাসিক যারা আসলে একটা সর্বজনীন ইতিহাস নির্মাণ করেছেন, সেই ইতিহাস এই বক্তব্যকে সমর্থন করবে না। কারণ তারাও এসে এই কথাই বলেছেন যে এই অঞ্চলে আসলে চিন্তার কোনো ধারাবাহিক বিকাশ হয়নি। ফলে আমাকে তথ্য প্রমাণ দিয়েই দেখাতে হবে যে বাংলা অঞ্চলে ২৫০০ বছরেরও আগে থেকে যুক্তিচর্চা চলছে। এবং এটা আসলে হয়েছে দুইভাবে। একটা হচ্ছে মৌখিক ঐতিহ্যের মাধ্যমে। ওরাল হিস্ট্রিটা আসলে প্রাচীন যে আশ্রম বা আখড়া কিংবা এই যে পালাগান হচ্ছে, এগুলো সবই ওরাল ট্র্যাডিশনের মধ্যে পড়ে। পদাবলী যারা রচনা করেছেন, বাউল পদাবলী যারা রচনা করেছেন, এরা বিভিন্ন কেন্দ্রগুলোতে, কেন্দ্র বলতে যে এগুলো জ্ঞান কেন্দ্রই, আখড়াগুলো বা আশ্রমগুলো বা সেরকমই আরও অনেক রকমের অপ্রাতিষ্ঠানিক কেন্দ্র ছিল যেগুলোতে এই মৌখিকভাবে চর্চা হয়েছে।
আহমদ ছাপার একটা লেখা আছে, লালন ফকির হিন্দু কি জবন। এই লেখাটাতে উনি দেখিয়েছেন যে কিভাবে এই লালন বা বাউল ফকিরদের যে যুক্তিচর্চার যে নজিরগুলো আমরা দেখতে পাই, এগুলোর আসলে দীর্ঘ ইতিহাস আমাদের এই মৌখিক ঐতিহ্যের মধ্যে আছে। পাশাপাশি লিখিত ঐতিহ্য আছে। লিখিত ঐতিহ্যের মধ্যে আমরা বিশেষত এখানকার বিহারগুলোতে আমরা দেখি যারা সেখানকার আচার্য ছিলেন কিংবা বিহারগুলোর সঙ্গে যুক্ত যে শিক্ষকরা ছিলেন, শিষ্যরা ছিলেন, তারা লিখিতভাবেই যুক্তিচর্চা করেছেন এবং তারা যে দার্শনিক অবস্থানগুলো নিয়েছেন তার পেছনে তারা বিভিন্ন যুক্তি দেখিয়েছেন। সেটা বৌদ্ধ যুক্তিবিদ্যা থেকে আমাদের যে নব্য ন্যায় ষোড়শ শতকে যেই যাত্রাটা শুরু হয়েছে এই পর্যন্ত আমরা ইতিহাসটা মানে দেখতে পাই যেটা লিখিতভাবে আছে। তো এই দুটো ঐতিহ্যই আমাদের এখানে পরস্পর ভেদী হয়ে আছে, কারণ অনেকেই যারা পদাবলী লিখেছেন বা দোহাকোষ লিখেছেন তারা আবার একই সঙ্গে গেয়ে বেরিয়েছেন এগুলো। যেমন সরহপার যে দোহাগীতি কোষ, সেগুলো তিনি গ্রামে গ্রামে ঘুরে ঘুরে গাইতেন। হ্যাঁ, এগুলোর আমরা প্রমাণ পেয়েছি। পাশাপাশি এই দোহাকার যারা, দোহাকোষ যারা লিখেছেন, লিখিতভাবেও তাদের কাজ আছে। যেমন কান্নুপা বা তিল্লোপা কিংবা নারোপা, এরা একাডেমিক জায়গা থেকেই যুক্তিচর্চা করেছেন এবং বৌদ্ধ যুক্তিচর্চার ক্ষেত্রে তাদের বড় অবদান আছে। তো আমরা ন্যায়শাস্ত্র মানে আসলে যুক্তিশাস্ত্র, ন্যায়শাস্ত্রের যে পরিভাষাগুলো দেখি, যেটা গৌতমের যে ন্যায়সূত্র, সেই ন্যায়সূত্রের যে প্রধান যে পরিভাষাগুলো, যে তারা বলেন এটাকে পদার্থ শ্রেণী, যেগুলো দিয়ে আসলে যুক্তিকে ডেমনস্ট্রেট করা হয়, যুক্তিকে সঠিকভাবে উপস্থাপনের জন্য যে পরিভাষা তারা ব্যবহার করেছেন, সেই পরিভাষার প্রায় 70% আমরা মৌখিকভাবে ব্যবহার করি, আর লিখিতভাবে প্রায় সবই ব্যবহার আছে ন্যায়শাস্ত্রের। এবং আমরা যদি উপনিবেশের ঠিক শুরুর সময়টাতে দেখি, উপনিবেশ বলতে কালচারাল কলোনাইজেশন যখন শুরু হচ্ছে সেই সময়ের নজির যদি দেখি, তাহলে দেখব যে রামমোহন, যার মাধ্যমে গদ্য ভাষার যাত্রা শুরু হচ্ছে, যিনি প্রথম ব্যাপকভাবে গদ্য লিখেছেন, তিনি যখন ইংরেজদের সান্নিধ্যে আসেনি নাই, অর্থাৎ ইংরেজদের বা ইউরোপীয়দের সান্নিধ্যে হয়তো এসেছেন, কিন্তু ইংরেজি ভাষা তখনও তিনি ভালো করে জানেন না। তিনি আরবি জানেন, ফার্সি জানেন। ওই রকম সময়ে তিনি একটি বই লিখেছিলেন, তার একটা বিখ্যাত বই তুফাতুল মুওয়াহিদ্দিন। এই বইটা যদি আমরা পড়ি তাহলে দেখব যে এটা ফার্সি ভাষায় লেখা। এখানে তিনি ক্ষুরধার যুক্তি প্রয়োগ করেছেন। যুক্তির যে প্রধান নীতিগুলো, যেমন ল অফ কন্ট্রাডিকশন, যে যুক্তিতে কখনো একই সঙ্গে পরস্পর বিরোধী দুটো বিষয় সত্য হতে পারে না। হ্যাঁ, তো এই ল অফ কন্ট্রাডিকশন এবং আরেকটা হচ্ছে পর্যাপ্ত কারণ নীতি বা ল অফ সাফিসিয়েন্ট রিজন, এগুলো তিনি ব্যবহার করেছেন তার এই তুফাতুল মুওয়াহিদ্দিন বইতে। এবং এটা এতটাই কঠোরভাবে এটা প্রয়োগ করেছেন যে তিনি বলছেন যে ধর্ম, আমাদের এখানকার যত ধর্ম আছে, হ্যাঁ, এখানে বা যেখানেই থাকুক, ভারতবর্ষে প্রচুর ধর্ম আছে, এই ধর্মগুলোর সবই হচ্ছে দলগত অভ্যাসের ফল। উনি বলছেন, দাবি করছেন এরকম যে দলগত অভ্যাস বা গোষ্ঠীগত আচরণ, এগুলো কোথাও যেমন দেখা যাচ্ছে পরকালে বিশ্বাস করা হয় কোনো ধর্মে আবার পরকাল বিশ্বাস করা হয় না। কোনো ধর্মে ঈশ্বর হচ্ছে সাকার, কোনো ধর্মে আবার নিরাকার। কোথাও কোনো ধর্মে পুনরুত্থানের ব্যাপার আছে, কিন্তু কোনো ধর্মে আবার পুনরুত্থানের ব্যাপার নেই। কোথাও ঈশ্বর আছে, আবার কোথাও ঈশ্বর নাই। এই যে পরস্পর বিরোধী অবস্থানগুলো, এগুলো তো একই সঙ্গে সত্য হতে পারে না। ফলে এগুলোকে উনি দলগত অভ্যাস বলে বা গোষ্ঠীগত বিশ্বাস বলে এগুলোকে তিনি তার যুক্তি দিয়ে, এই কন্ট্রাডিকশনের নীতি প্রয়োগ করে তিনি এগুলোকে বর্জন করেছেন। তো এই যে রামমোহন যখন এই যুক্তি প্রয়োগ করছেন, তখনও পর্যন্ত কিন্তু তিনি ইউরোপীয়দের দ্বারা প্রভাবিত হন নাই। অর্থাৎ উপনিবেশের প্রভাবে তিনি যুক্তি চর্চা করছেন বা উপনিবেশের প্রভাবে তিনি যুক্তিবাদের দ্বারস্থ হচ্ছেন, ব্যাপারটা একেবারেই তা নয়। এটা আসলে আমাদের অঞ্চলের
আমাদের চর্চার মধ্যেই আসলে দীর্ঘকাল ধরে যুক্তির পরিভাষা যেমন ছিল, তেমনি যুক্তি চর্চার ভেতর দিয়েই তারা নানা রকমের সিদ্ধান্ত নিয়েছেন এবং এগুলো গানে, কবিতায় বা দোহা কোষগুলোর ভেতর দিয়ে তারা প্রকাশ করেছেন। তো এটাই হচ্ছে আমার ভূমিকার কথা। আমার লক্ষ্যটা নিশ্চয়ই পরিষ্কার সবার কাছে, যে উপনিবেশের আগে এই অঞ্চলে যুক্তিচর্চা ছিল না, এই ব্যাপারটা একেবারেই ঠিক নয়, এবং গদ্য ভাষা ছিল না বলে এখানে চিন্তা চর্চাও ছিল না, এরকম দাবিও আমরা মানতে রাজি নই। পাশাপাশি আমি যেটা বলতে চাই, আমার প্রধান একটা মানে জায়গা বলার, যে এখানে 2500-এরও বেশি সময় আগে থেকে এই অঞ্চলে যুক্তিচর্চা রয়েছে, বাংলা অঞ্চলে। তো সেই জায়গাটা আমি পরিষ্কার করার চেষ্টা করব। আমরা যদি গৌতমের যে ন্যায়শাস্ত্র, হ্যাঁ, ন্যায়শাস্ত্রেরও অনেক আগে এখানে যে প্রথম যে সাহিত্যের সূচনা হয় এই অঞ্চলে, বা প্রথম একটা ধর্মের সূচনা হয়, একটা দর্শনের সূচনা হয়, সেটাকে আমরা বলি তন্ত্র ধর্ম বা তন্ত্রমত বা তন্ত্র দর্শন। সেটা বৈদিক আমলেরও আগে, বৈদিক যুগেরও আগের ব্যাপার। তন্ত্র এই অঞ্চলের সবচেয়ে পুরনো হচ্ছে ঐতিহ্য। এবং মজার ব্যাপার যে এই তন্ত্র ধর্মের উদ্ভবটাও হয়েছিল একটা যুক্তি প্রক্রিয়ার ভেতর দিয়ে, যদিও অনেকে এটা মানতে চান না। যেমন দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় বলবেন যে তন্ত্রের উদ্ভব ঘটেছিল এক ধরনের সিম্প্যাথেটিক ম্যাজিকের মাধ্যমে। অর্থাৎ তার দাবি এটা হচ্ছে ম্যাজিক, এখানে কোনো লজিক নাই। হ্যাঁ, ম্যাজিক মানে হচ্ছে যেখানে কার্যকারণের সম্পর্কের একটা ছদ্মবেশ থাকে, একটা ভুল কারণ থেকে। যেমন জমির উর্বরতা নাই, জমির উর্বরতা শক্তি বাড়ানোর জন্য বিভিন্ন রকমের তন্ত্রমন্ত্রের আশ্রয় নেওয়া হচ্ছে এবং কিছু আচরণ করা হচ্ছে যেগুলোর সাথে আসলে ওই জমির উর্বরতা শক্তির কোনো সম্পর্ক নাই। তো এগুলোকে ওই জায়গা থেকে দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় ব্যাখ্যা করেছেন। কিন্তু এরকম একটা কুসংস্কার হাজার হাজার বছর ধরে চলবে, এটা হতে পারে না। হ্যাঁ, আমরা দেখি যে তন্ত্র ধর্মের যে মূল জায়গা, সেখানে একটা অ্যানালজি বলে যে যুক্তির একটা প্রক্রিয়া। অ্যানালজি মানে হচ্ছে সাদৃশ্যানুমান। হ্যাঁ, যুক্তি নিয়ে আলোচনা করার অসুবিধা হচ্ছে যে এখানে প্রচুর পরিভাষা আছে, যে পরিভাষাগুলো ব্যাখ্যা না করলে সেগুলো আসলে ঠিকঠাক বোঝা যাবে না। অ্যানালজি কি? অ্যানালজি হচ্ছে যে দুটো বিষয় ধরা যায় ক এবং খ, হ্যাঁ, দুটো বিষয়ের ভেতরে যদি এসেনশিয়াল কিছু বৈশিষ্ট্য কমন থাকে, ধরা যাক ক এর ক্ষেত্রে কয়েকটা বৈশিষ্ট্য আছে যা আবার খ এর মধ্যেও আছে, তখন আমরা অনুমান করি যে ক এর মধ্যে যদি একটা নতুন বৈশিষ্ট্য থাকে, তাহলে খ এর মধ্যেও সেই নতুন বৈশিষ্ট্যটা থাকবে বলে আমরা এক ধরনের অনুমান করি। এই অনুমানকে, এটাকে বলা হয় সাদৃশ্যানুমান বা অ্যানালজি। যেমন আমরা কোনো একটা ব্র্যান্ডের জুতো কেনার পরে যদি জুতোটা টেকসই না হয়, এটা যদি একবার, দুবার, তিনবার ঘটে, তাহলে চতুর্থবার ওই ব্র্যান্ডের জুতা কেনার ক্ষেত্রে আমরা অনুমান করি যে চতুর্থবারও এই একই রকম ঘটনা ঘটবে। তো তন্ত্রে কি হয়েছে? তন্ত্রের ক্ষেত্রে দেখা যায় যে তারা যেহেতু কৃষিজীবী সমাজের মানুষ ছিলেন, জমি চাষ করতেন, ফলে তারা একটা ব্যাপার লক্ষ্য করেছেন যে ভূমিতে এমন কিছু শক্তি আছে, যেই শক্তির কারণে সেখানে বীজ ছড়িয়ে দেওয়ার ফলে সেখানে অঙ্কুরোদ্গম হয় এবং যে প্রাকৃতিক যে প্রজনন, এর ধারাবাহিকতা রক্ষা হয়। পাশাপাশি এই ভূমির পাশাপাশি তারা দেখেছে যে মানবদেহের ক্ষেত্রেও একই ব্যাপার ঘটে। মানবদেহের ক্ষেত্রেও এই এক ধরনের মানবীয় যে প্রজননের ধারা আমরা দেখি, এটা এখানে কমন। এই কমননেসের জায়গা থেকে বা এই সাদৃশ্যের জায়গা থেকে তারা ভেবেছেন যে মানবদেহের ক্ষেত্রে যেটা সত্য হবে, সেটা এই ধরিত্রী দেহ বা ভূমির ক্ষেত্রেও সেটা সত্য হবে। তো এইখান থেকে এক ধরনের তারা অনুমান করেছেন যে
জগতের সাথে বা ধরিত্রীর সাথে আমাদের মানবদেহের একটা কি বলে যে সম্পর্ক আছে, এবং সেই সম্পর্কটা বা সাদৃশ্যটা হচ্ছে এরকম যে দেহের জন্য যা সত্য ভূমির জন্য সেটা সত্য, বা জগতের জন্য যেটা সত্য সেটা আবার দেহের জন্য সত্য। এটাকে ধীরে ধীরে আমরা যদি তন্ত্রের ইতিহাস দেখি তাহলে দেখব যে তারা এই জায়গাটা থেকে এমন একটা জায়গায় আরও বেশি বিকশিত একটা জায়গায় পৌঁছেছেন, এরকম যে মানব দেহের জন্য যা সত্য ধরিত্রী দেহের জন্য সত্য, বা জগতের সত্যকে যদি আমি বুঝতে চাই তাহলে আমার দেহের সত্য দিয়ে সেটা বুঝতে হবে। এরকম একটা জায়গায় তারা গেছেন। এটা খুবই যৌক্তিক একটা জায়গা, এখানে তন্ত্রমন্ত্রর কোনো ব্যাপার নেই, বা এটা আসলে সিম্প্যাথেটিক ম্যাজিকও নাই এখানে। তারা আসলে এটা একটা তুলনাই করেছেন যে দেহকে বোঝার ভেতর দিয়ে জগৎকে বুঝবো, এবং জগৎকে বোঝার ভেতর দিয়ে দেহকে বুঝবো। তো এই তন্ত্র সম্পর্কে যারা গবেষক আছেন, যেমন এস.সি. ব্যানার্জি, সতীশচন্দ্র ব্যানার্জি, তিনি লিখেছেন দুটো তার বিখ্যাত বই আছে, একটা হচ্ছে তন্ত্র ইন বেঙ্গল, আর একটা হচ্ছে হিস্ট্রি অফ তান্ত্রিক লিটারেচার। তো এই বইতে সতীশচন্দ্র ব্যানার্জি বলছেন যে তন্ত্রের উদ্ভব ঘটেছে বাংলা অঞ্চলে, হ্যাঁ, এবং এই বাংলা অঞ্চল থেকে তন্ত্র আসামে গেছে, এখান থেকে এটা গেছে কাশ্মীরে, এমনকি বালুচিস্তানে, বিভিন্ন জায়গায় এই তন্ত্র ছড়িয়ে গেছে। তিনি এইসব ম্যাপও দেখিয়েছেন তার বইতে। তিনি দেখিয়েছেন যে বাংলা অঞ্চলে তন্ত্রমতের উদ্ভবের পরে এটা বিভিন্ন জায়গায় ছড়িয়েছে। তন্ত্রের তিনটা প্রধান সিদ্ধান্ত ছিল। একটা সিদ্ধান্ত ছিল এরকম যে দেহই আত্মা, এবং দেহই ব্রহ্মাণ্ড, এবং দেহই পরমার্থ। অর্থাৎ দেহ নিয়ে তারা এই তিনটা প্রধান সিদ্ধান্তে এসেছেন। দেহ পরমার্থ মানে হচ্ছে দেহের বাইরে কোনো রিয়ালিটি বা হাইপার রিয়ালিটি যাই বলি সেটার কোনো অস্তিত্ব নাই, মানে দেহের বাইরে আত্মা বা পরমাত্মার কোনো অস্তিত্ব নেই। এটা খুবই অ্যারিস্টোটেলিয়ান একটা ধারণা, যেটা আমাদের এখানে বহু বছর আগে মানুষ এই ধারণাটা করেছে যে দেহের বিনাশের সাথে সাথে আত্মারও বিনাশ ঘটে, দেহের বিনাশের সাথে সাথে আসলে ব্যক্তির সমস্ত কিছুরই অবসান ঘটে। তো এরকম একটা জায়গা থেকে তারা চিন্তা করেছেন। তো আমি যে প্রসঙ্গে আসি যে এই রকম সিদ্ধান্তে তারা কিভাবে পৌঁছালেন, একটা হচ্ছে এই অ্যানালজি, যে দেহের সাথে এই ধরিত্রী দেহের একটা তুলনার ভেতর দিয়ে, এবং তন্ত্র কথাটার দিকে যদি আমরা তাকাই, তন্ত্র শব্দটার যদি ব্যুৎপত্তি ব্যাখ্যা করতে যাই তাহলেও দেখব যে এটা হচ্ছে দেহেরই সিস্টেম। দেহ যে প্রক্রিয়ার ভেতর দিয়ে টিকে থাকে সেটাই হচ্ছে তন্ত্র। তন কথাটার অর্থ হচ্ছে দেহ, তনকে যা টিকিয়ে রাখে সেটাই হচ্ছে তন্ত্র। তো এই দেহ বলতে শুধু মানব দেহ তারা বুঝেন নাই, তারা এই দেহ বলতে সমাজ দেহকেও বুঝেছেন, যে একটা সমাজ দেহকে টিকিয়ে থাকতে গেলে যে তন্ত্র বা সিস্টেম প্রয়োজন সেটাই হচ্ছে সমাজতন্ত্র। হ্যাঁ, এই আমাদের দেহের ভেতরে যে পরিপাকের যে সিস্টেম আছে সেটা পরিপাকতন্ত্র, বা যেটা আমাদের নার্ভাস সিস্টেমকে টিকিয়ে রাখে সেটা হচ্ছে স্নায়ুতন্ত্র। কিংবা তন্ত্র কথাটার তারা বহু রকম বিস্তার ঘটিয়েছেন। আমরা অভিজ্ঞান শকুন্তলম নামের যে বইটি, বিখ্যাত বই কালিদাসের, সেখানে দেখব যে প্রজাতন্ত্র কথাটার ব্যবহার আছে। প্রজাতন্ত্র মানে হচ্ছে প্রজার মুক্তির জন্য যে সিস্টেম, এটা হচ্ছে পুরো সমাজ দেহকে একটা অ্যান্টিটি হিসেবে তারা দেখেছেন, এবং সেটাকে টিকে রাখার সিস্টেমটা বলতে তারা তন্ত্র কথাটাকে বুঝেছেন। তন্ত্র এ কারণে চিকিৎসা শাস্ত্রে যেমন প্রচলিত, তেমনি কৃষিতে প্রচলিত, এবং জ্ঞানের অন্যান্য শাখায়, যেমন কপিল দেবের যে সাংখ্য সিস্টেম সেটাকে বলা হচ্ছে কপিল তন্ত্র, অর্থাৎ তিনি একটা জ্ঞানের একটা সিস্টেম দিয়েছেন সেটাকেও, বা শঙ্করের যে বেদান্ত সেটাকেও হচ্ছে একটা জ্ঞান ও দেহ, বা সেটাও একটা তন্ত্র। তো এই যে জায়গাটা এখানে, মানে আমি যে একটু আগে যে দাবিটা করলাম যে 2500 বছর আগে এখানে যে যুক্তি ছিল সেই যুক্তিটার প্রমাণ কি, সেটার প্রমাণ হচ্ছে 2300 বছর আগে খ্রিস্টপূর্ব 327-এর দিকে লেখা হয় হচ্ছে কৌটিল্যের অর্থশাস্ত্র, এবং তারও আগে দুটো বইয়ের উল্লেখ করব আমি। তারও আগে লেখা একটা হচ্ছে সুশ্রুত সংহিতা, এটা হচ্ছে আয়ুর্বেদের বই, আর একটা বই হচ্ছে চরক সংহিতা। এগুলো কৌটিল্যের অর্থশাস্ত্রেরও আগে লেখা।
এই দুটো বই যদিও চিকিৎসাশাস্ত্রের বই, এখানে তন্ত্রযুক্তি বলে একটা শব্দ পাওয়া যাচ্ছে। শুধু তাই না, তন্ত্রযুক্তির 32টা পরিভাষার একটা তালিকা সেখানে আছে। এবং কৌটিল্য এই সমস্ত বই থেকে, অর্থাৎ এই সুশ্রুত সংহিতা, যেটা হচ্ছে মূলত মেডিকেল সায়েন্স, এবং আরেকটা হচ্ছে কি বললাম, সুশ্রুত সংহিতা হচ্ছে অস্ত্রোপচার সংক্রান্ত বিদ্যা, হ্যাঁ, আর একটা হচ্ছে যে মেডিসিনাল নলেজ, সেটা হচ্ছে চরক সংহিতা। তো এই বইয়েতে কিভাবে তন্ত্রযুক্তি বা তন্ত্রযুক্তির যে ফর্মগুলো আছে সেগুলোর আলাপ কি করে আসলো সেটা আর জানার উপায় নাই। কিন্তু কৌটিল্যের যে অর্থশাস্ত্রে তিনি স্পষ্ট করে বলছেন, সেটা কিন্তু আজ থেকে 2300 বছর আগে, এবং উনি দাবি করছেন যে তারও কয়েকশো বছর আগে এই তন্ত্রযুক্তি প্রচলিত ছিল। এবং সেখানে 32টা যে ফর্মের কথা বলা হচ্ছে, এই ফর্ম মানে হচ্ছে যেগুলো দিয়ে যুক্তিকে ডেমনস্ট্রেট করা হয়। ডেমনস্ট্রেট করা মানে হচ্ছে যে একটা যুক্তি প্রয়োগের ভেতর দিয়ে আমি আমার মতকে সঠিকভাবে যাতে প্রতিষ্ঠা করতে পারি, এবং আমার যে বিরুদ্ধ মত, সেই বিরুদ্ধ মতকে যাতে আমি খারিজ করতে পারি বা সেটাকে খণ্ডন করতে পারি। এই দুটো উদ্দেশ্য নিয়ে এই তন্ত্রযুক্তিগুলো প্রয়োগ হয়েছে, এবং কৌটিল্যের অর্থশাস্ত্র অনুযায়ী সেটা খ্রিস্টপূর্ব 600 খ্রিস্টাব্দের দিকে। তার মানে আজ থেকে 2600 বছর আগে যে তন্ত্র যুক্তির এই 32টা আকার, আমি এই 32টা আকারের একটা তালিকা পেয়েছি। সেটা আমি একটু আমার মনে হয় যে আমি টুকে এনেছি, এটা পড়তে পারি। পড়া বলতে আমি সবগুলো পড়বো না, আমি জাস্ট এই দেখানোর জন্য যে যদিও এখানে আলো কম। তো এই যে 32টা যে আকার, এটা বলা হচ্ছে এরকম যে দাত্রিংশ দাকার তন্ত্রযুক্তিয়া, মানে তন্ত্রযুক্তির 32টি ফর্ম। এবং বিস্ময়কর ব্যাপার যে এই যে 32টা ফর্ম, যেই ফর্মটা শুরু হচ্ছে অভিকরণ দিয়ে, এই অভিকরণ মানে হচ্ছে যে আমি কোন বিষয়ে যুক্তি দিচ্ছি সেটাকে সুনির্দিষ্টভাবে উপস্থাপন করা, এটা দিয়ে শুরু হচ্ছে। এবং আজকের যে অনুষ্ঠানটা, এই অনুষ্ঠানের যে পোস্টার করা হয়েছে, সেই পোস্টারে একটা শব্দ আছে, পূর্বপক্ষ। এই পূর্বপক্ষ শব্দটা এই কৌটিল্যের অর্থশাস্ত্রের এই 32টা আকারের মধ্যে এটা আছে হচ্ছে 24 নম্বরে, পূর্বপক্ষ। এবং তারপরেই আছে হচ্ছে উত্তরপক্ষ। তো এই 32টা শব্দের প্রত্যেকটাই মোটামুটিভাবে বাংলা ভাষায় এখনও প্রচলিত, যদিও অনেকগুলোর অর্থান্তর ঘটেছে, কিন্তু অনেকগুলো আছে হুবহু এখানে যে অর্থে প্রয়োগ করা হয়েছে সেই অর্থেই এখনও প্রচলিত আছে। এবং একটু আগে যে গৌতমের ন্যায়শাস্ত্রের কথা বললাম, ন্যায়সূত্র, যেটা হচ্ছে পুরনো ন্যায়বিদ্যা বা যুক্তিশাস্ত্রের যে প্রাচীনতম গ্রন্থ, সেই গৌতমের ন্যায়সূত্রে যে পরিভাষা ব্যবহার করা হয়েছে সেগুলো এই তন্ত্রযুক্তির পরিভাষাটাকেই ঝাড়াই বাছাই করে তারা সংযোজন বিয়োজন করে তারা নির্মাণ করেছেন। এবং আজকে পর্যন্ত এই শব্দগুলোর দু একটা শব্দের ব্যবহার একদমই চলে গেছে তন্ত্রযুক্তির। যেমন এখানে কিছু শব্দ আছে, আমি দু একটা পড়ি। যেমন বিধান শব্দটা এখনও আছে, বিধান দেওয়া, কোনো একটা নিষ্পত্তি করা, এই শব্দটা এখনও, এটা যুক্তিবিদ্যার সাথে, যুক্তিচর্চার সাথে যুক্ত, এটা এখনও আছে। যোগ শব্দটা আছে, পদার্থ আছে, হেত্যর্থ আছে। হেত্যর্থটা ইয়েও ব্যবহার করেছেন, গৌতমও ব্যবহার করেছেন, বাৎসায়ন ব্যবহার করেছেন, বা উদয়ন এরা ব্যবহার করেছেন। উদ্দেশ মানে কোনো কিছু ঘোষণা করা, নির্দেশ, উপদেশ। অপদেশ শব্দটা এখন বাংলা ভাষায় খুব একটা ব্যবহার করা হয় না। অতিদেশ শব্দটাও ব্যবহার করা হয় না। কিন্তু এই 32টার মধ্যে অনেকই ব্যাখ্যান, নির্বচন, নিদর্শন, অপবর্গ এগুলোর ব্যবহার আছে। তো এই যে 2500 বছর পরেও এই তন্ত্রযুক্তির যে আকারগুলো এখনও ব্যবহার আছে, এটা কি প্রমাণ করে? এটা প্রমাণ করে যে এগুলোর ঐতিহ্য এখনও আমরা বহন করছি। এবং একটু আগে যেটা বলছিলাম সেটা আরেকটু বিস্তারিত করা যায়। যেমন আমরা প্রমাণ কথাটা ব্যবহার করি ভাষায়, পাশাপাশি সরাসরি ন্যায়শাস্ত্রে যে 16টা পরিভাষা ব্যবহার করা হয়, মানে এখনকার ন্যায়শাস্ত্রে, এখনকার বলাটা ঠিক নয়, মানে যেটা হচ্ছে আমরা এখন চর্চা করি পুরনো ন্যায়েরই
প্রাচীন ন্যায়ের যে 16টা পদার্থ শ্রেণী ক্যাটাগরি, সেই ক্যাটাগরির মধ্যে যেমন আছে ছল। ছল মানে হচ্ছে, যদিও একটু অর্থান্তর ঘটেছে, ছল আমরা শব্দটা ব্যবহার করি হয়তো ছলনা অর্থে, কিন্তু ছল মানে আসলে বাকচাতুর্য, তারা যেটা ব্যবহার করেছেন। তারপর জল্প। জল্প কথাটা আমরা ব্যবহার করি কিভাবে এখনকার আমাদের প্রতিদিনের ভাষায় জল্পনা শব্দটা দিয়ে, কিন্তু জল্প কথাটার অর্থ হচ্ছে মিথ্যা যুক্তি। হ্যাঁ, আমরা প্রয়োগ করি বিতণ্ডা। বিতণ্ডা মানে হচ্ছে কি ঝামেলা, আমরা হ্যাঁ নানা অর্থেই প্রয়োগ করি, কিন্তু সঠিক অর্থ হচ্ছে, মানে যে অর্থে ন্যায়শাস্ত্রে এটার যে অর্থ, সেটা হচ্ছে অসার তর্ক, যে তর্ক করে কোনো লাভ নেই। কোন তর্ক করে লাভ নেই? যখন বলা হয় যে বিচার মানি সালিশ মানি, আমরা যেমন এই একটা প্রবাদ আছে যে তাল গাছটা আমারই থাকবে। তো যখন হচ্ছে এই কথাটা বলা হয় যে বিচার সালিশ সবই মানি, কিন্তু তাল গাছের দাবিদার একমাত্র আমি, মানে সালিশের শেষেও আমি, প্রথমেও আমি, তো তখন ওই সালিশ বা বিচার মীমাংসার অর্থ কী দাঁড়াবে? এটাকে বলা হয় বিতণ্ডা। বিতণ্ডা আসলে অসার তর্ক, এই তর্কের কোনো মানে গোল নাই বা লক্ষ্য নাই। তর্ক বলতে যা নৈয়ায়িকরা যা বোঝেন সেটা হচ্ছে সত্যাগ্রহী তর্ক। সত্যাগ্রহী তর্কটা কি? সত্যাগ্রহী তর্কের বৈশিষ্ট্য হচ্ছে এরকম যে এই তর্কের তো দুটো পক্ষ থাকে না, একটা পূর্ব পক্ষ আর একটা হচ্ছে উত্তর পক্ষ। তো এই দুই পক্ষের মধ্যে বা বিবদমান, আমরা বাদী শব্দটা বলি, বাদ শব্দটা বাংলা ভাষায় এখনও প্রচলিত আছে, বিশেষ করে বিভিন্ন মতবাদের শেষে মানে এই শব্দটা প্রয়োগ করা হয় যে এটা হচ্ছে যুক্তিবাদ, হ্যাঁ, কিংবা আরও অজস্র মার্ক্সবাদ, লেনিনবাদ ইত্যাদি। তো বাদ কথাটার মানে হচ্ছে সত্যাগ্রহী তর্ক। যিনি বাদী তিনি আসলে সত্যটা খোঁজেন, সত্যটা তার পক্ষেও যেতে পারে বিপক্ষেও যেতে পারে। তো যখন এরকম একটা মনোভাব আমাদের মধ্যে থাকে যে আমরা বিচার মীমাংসা শেষে আমার হারও হতে পারে জিতও হতে পারে, তখন সেটাকেই বলা হয় সত্যাগ্রহী তর্ক। আরেক ধরনের তর্ক আছে বা যুক্তি আছে, যে ধরনের যুক্তি আমাদের এখানে আমরা খুব ছোটোবেলা থেকে দেখে এসেছি। আমাদের সময়ে ছিলেন এক ভদ্রলোক যাকে বলা হতো যুক্তিবাদী, এবং তার নাম সম্ভবত এরকম ছিল হাবিবুর রহমান যুক্তিবাদী। তো হাবিবুর রহমান যুক্তিবাদী যারা হচ্ছে ওই ওয়াজ করেন, এই যুক্তিবাদীদের একটা বড় সমস্যা আছে। সমস্যার এটা শুধু আমাদের দেশে না, এটা ইউরোপেও আছে। ইউরোপে এদেরকে বলা হয় স্কলাস্টিসিজম বলে একটা কথা আছে। স্কলাস্টিকরা সবসময় কী করেন, যেমন ইউরোপের যে স্কলাস্টিক, তারা তাদের যে খ্রিস্ট ধর্মীয় বিশ্বাসের যে মূল নীতিগুলো আছে, মূল নীতিগুলোর ওগুলোকে তারা আগেই ধরে নেন যে এগুলোকেই বাঁচাতে হবে বা এগুলোকে টিকিয়ে রাখতে হবে। তো এগুলো টিকিয়ে রাখার জন্য তারা হচ্ছে যুক্তি প্রয়োগ করেন। তাদের যুক্তির মধ্যে কখনোই ওই সত্যাগ্রহী জায়গাটা থাকে না যে যুক্তিতর্ক প্রয়োগের ফলে আমার এই ক্রিশ্চিয়ান বিশ্বাসের এই ধারাগুলো বা এই ট্রিনিটির ধারণা বা অন্য কিছু ধারণা এগুলো হয়তো খণ্ডিত হয়ে যাবে। তারা কিন্তু সেটা করছেন না, তারা করছেন তাদের বিশ্বাসের পক্ষে যুক্তি দিচ্ছেন। অর্থাৎ তাদেরকে কেউ তখন অন্ধবিশ্বাসী বলবে না, আসলে কিন্তু এক অর্থে তাই, কারণ তারা ওই বিশ্বাসগুলোকে টিকিয়ে রাখার জন্যই যুক্তি দিচ্ছেন। যে হাবিবুর রহমান যুক্তিবাদী বা আরও যারা এই বাংলাদেশের ধর্মতাত্ত্বিক জায়গা থেকে যুক্তি দেন, তারা কিন্তু কখনই সত্যাগ্রহী তার্কিক নন, কারণ তাদের লক্ষ্য সত্য নয়, তাদের লক্ষ্য হচ্ছে তারা যা বিশ্বাস করেন সে বিশ্বাসটাকে টিকিয়ে রাখা। তো এটা হচ্ছে একটা জায়গা। আমাদের এখানে যারা কি বলবো যে এই প্রাচীন যারা যুক্তিশাস্ত্রের যারা সবচেয়ে পুরনো, যেটা সতীশচন্দ্র ব্যানার্জি বলছেন যে তন্ত্রযুক্তির আগে আমাদের জানা ইতিহাসে আসলে যুক্তিচর্চার কোনো নিদর্শন পাওয়া যায় না। এবং সতীশচন্দ্র বিদ্যাভূষণ আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যেটা আমারও দাবি, সেটা হচ্ছে যে এই যে 32টা আকারের কথা বললাম, এগুলো কিন্তু কৌটিল্যও লেখেন নাই, সুশ্রুত সংহিতা যারা লিখেছেন তারাও লেখেন নাই, বা চরক সংহিতা যারা লিখেছেন তারাও লেখেন নাই। তাহলে এই 32টা ফর্ম যেটা আজও পর্যন্ত টিকে আছে কোনো না কোনোভাবে, এটা কোথায় ছিল, এটা কোথায় চর্চা হয়েছে? নিশ্চয়ই একটা
সাংস্কৃতিক বলয় ছিল, একটা সাংস্কৃতিক কি বলবো ক্ষেত্র ছিল, যেখানে এই আত্মপক্ষ সমর্থনের জন্য এবং পরপক্ষ খণ্ডনের জন্য তারা এই কাজটা করেছেন। এবং সতীশচন্দ্র বিদ্যাভূষণের তিনি ইন্ডিয়ান লজিক নামে একটা বিখ্যাত বই লিখেছেন, যেখানে এই তথ্যগুলো বলছেন। এবং তার দাবি অনুযায়ী বাংলা অঞ্চলে এই তান্ত্রিকদের মধ্যে পুরনো সময়ে, আজ থেকে যেটা বললাম 2500 বছর আগে, এই যুক্তিচর্চার একটা সাংস্কৃতিক ক্ষেত্র ছিল। এবং যে কারণে আমরা ভাষা মারফত এখনো পর্যন্ত ওই পরিভাষাগুলো আমরা মানে তার সাথে আমরা নিজেদেরকে যুক্ত করেছি, বা সেগুলোর অর্থান্তর ঘটেছে, এটা ঠিক, কিন্তু এটা আছে। কিন্তু বাংলাদেশে এখন ওই প্রবাদটা যেমন আছে যে বিচার মানি সালিশ মানি, কিন্তু তারপরও তালগাছটি আমার, পাশাপাশি আরেকটা প্রবাদ শুরু হয়েছে। সেই প্রবাদটাও আমাদের নিশ্চয়ই মনে থাকবে, সেটা হচ্ছে যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তো এই বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর যখন এসছে, তখন আমাদের এই যুক্তিতর্কের জায়গাগুলো আস্তে আস্তে সংকুচিত হয়ে এসেছে। আমরা ভাষায় প্রচুর যুক্তি নির্দেশক পদ ব্যবহার করি, শব্দ ব্যবহার করি, কিন্তু এগুলো ঠিক জায়গা মতো পড়ে না। যেমন আমি অনেক পিএইচডি গবেষককে দেখেছি যারা সুতরাং কথাটা বলছেন, সুতরাং বা কাজেই, তারপরে যদিও, হ্যাঁ, তথাপি, এই যে শব্দগুলো আমরা প্রয়োগ করি, এর সাথে যুক্তি কাঠামোর একটা সম্পর্ক আছে। কারণ যুক্তি বলতে আমরা যা বুঝি সেটা হচ্ছে আমি একটা সিদ্ধান্তকে প্রতিষ্ঠিত করতে চাই, এবং সেই সিদ্ধান্তকে প্রতিষ্ঠিত করার জন্য আমি যে গ্রাউন্ড ব্যবহার করছি, অর্থাৎ যে ক্ষেত্রে দাঁড়িয়ে, যে পরিপ্রেক্ষিতের উপরে দাঁড়িয়ে, বা যে প্রতিষ্ঠিত সত্যের উপর দাঁড়িয়ে আমি নতুন একটা সিদ্ধান্ত প্রতিষ্ঠিত করার জন্য আমি চেষ্টা করছি, সেটা করতে গিয়ে আমি বলি যে এই হয়েছে, সুতরাং এটা আমি দাবি করছি। কিন্তু দেখা যায় যে এই গবেষকদের ক্ষেত্রে আমি দেখেছি অনেক সময় যে তারা কাজেই ব্যবহার করা, সুতরাং ব্যবহার করা, অতএব ব্যবহার করা, যদিও ব্যবহার করা, এগুলো ঠিকঠাক মতো ব্যবহার করছেন না। কারণ এই যে যুক্তিচর্চার জায়গাটা আসলে এটাই। যুক্তির উদ্দেশ্যটা কি? যুক্তির উদ্দেশ্যটা হচ্ছে যে আমি যা জানি বা যে সিদ্ধান্তগুলো আমি নিতে চাই সেগুলোকে ডেমনস্ট্রেট করা, প্রমাণ সিদ্ধ করা, বা সেগুলো বুদ্ধিবৃত্তিকভাবে যাতে একটা গ্রাউন্ডের উপরে দাঁড়ায়, এটা যাতে নিছক বিশ্বাসে পরিণত না হয়। জ্ঞান ও বিশ্বাস, আমরা যাকে জ্ঞান বলে জানি সেখানে কিন্তু বিশ্বাসের জায়গাটা আছে। কিন্তু জ্ঞান কখন সংশয়ে পরিণত হয়? যখন একটা জানার বিপক্ষে আর একটা নতুন জ্ঞান এসে বা বিরুদ্ধ জ্ঞান এসে আমার সামনে এসে হাজির হয়, এবং তখন আমার মনে সংশয় জন্মে। তো সংশয় দূর করার জন্য আমাদেরকে যুক্তি দিতে হয়। পাশাপাশি আমরা যে সত্যটা প্রতিষ্ঠিত করতে চাই, সেই প্রতিষ্ঠিত করা বা কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এমনভাবে আমাদেরকে গ্রাউন্ড দেখাতে হবে যাতে সেটা ছল হয়ে না ওঠে, যাতে সেটা জল্প হয়ে না ওঠে, বা যাতে সেটা বিতণ্ডা হয়ে না যায়। সেই জন্যই হচ্ছে যুক্তিচর্চা। এবং এই যে যুক্তিচর্চার ফর্মগুলো দেওয়া হয়েছে, এবং সুনির্দিষ্টভাবে তারা আমাদের অভিজ্ঞতার যে জগৎ, সেই জগৎটাকে তারা প্রমাণ সিদ্ধ করার জন্য, সেটাকে ঝাড়াই বাছাই করে সেখান থেকে অন্ধবিশ্বাস সরানোর জন্যই আসলে তারা এই যুক্তির পরিভাষাগুলো ব্যবহার করেছেন। তো তন্ত্রযুক্তির জায়গা থেকে আমরা আসলে খুব সংক্ষেপে আমরা আউটলাইনটা দেওয়ার চেষ্টা করব, ফলে এর বেশি ডিটেইলে যাওয়া যাবে না। আমরা এরপরে বৌদ্ধ যুক্তিবিদ্যার জায়গাটা একটু বলার চেষ্টা করি। বৌদ্ধ যুক্তিবিদ, তারা একই সঙ্গে বৌদ্ধ যুক্তিবিদ্যার একটা লিখিত ইতিহাস আছে। সেই লিখিত ইতিহাসে আমরা অনেকের কাজ পাই, সেটাও হচ্ছে ওই তন্ত্র থেকেই আসা। হ্যাঁ, তন্ত্র থেকে আসা মানে তাদেরকে বলা হয় তান্ত্রিক বৌদ্ধ। তান্ত্রিক বৌদ্ধ মত বলে বাংলা দেশের চিন্তাচর্চার ইতিহাসে, বাংলা অঞ্চলের ইতিহাসে একটা বড় পর্যায় আছে। এবং এই পর্যায়টিতে যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের মধ্যে চর্যাপদের রচয়িতারা আছেন। চর্যাপদ রচনা করেছেন যারা, আবার চর্যাপদে যাদের পদ নাই এমনও আছেন অনেকে যারা দোহাকোষ লিখেছেন। যেমন তিল্লোপা বাংলা অঞ্চলের লোক, কান্নুপা বাংলা অঞ্চলের লোক। কান্নুপার চর্যাপদ আছে। কান্নুপা সম্পর্কে আমরা জানি যে তিনি এই সোমপুর বিহারে বসে কাজ করেছেন। তার একজন শিষ্য ছিলেন কুমিল্লার যে রানী ময়নামতি।
রানী ময়নামতীর ছেলে ছিলেন হচ্ছে গোপীচন্দ্র। সেই গোপীচন্দ্র সন্ন্যাস গ্রহণ করেন, সেটা নিয়ে নাচ সাহিত্য আছে। এবং সেখানে আমরা দেখি যে কান্নুপা বা কানফা কথাটা বলা হচ্ছে, ওই যেটা হচ্ছে নাচ সাহিত্যে কথাটা হচ্ছে কানফা বা কানুফা, এরকম অনেক শব্দে পাওয়া যায়। মূল শব্দটা হচ্ছে কান্নুপা। তো কান্নুপার যেমন চর্যাপদ আছে, তেমনি তিনি দোহাকোষও লিখেছেন, সরহপা দোহাকোষ লিখেছেন। তিনি ভারতীয় অঞ্চল থেকে পূর্বাঞ্চলের দিকে এসেছেন, মানে বাংলা অঞ্চলের বৃহৎবঙ্গের ভেতরে কোথাও গ্রামে গ্রামে ঘুরে ঘুরে এই দোহাকোষ গেয়ে বেরিয়েছেন। তাদের মধ্যে আমরা এই যুক্তিচর্চার জায়গাটা দেখতে পাই। এখানে ওরাল ট্র্যাডিশনের পাশাপাশি যারা লিখিত ঐতিহ্যের মধ্যে শান্তরক্ষিত আছেন, শান্তরক্ষিতের আমাদের একাডেমিতে তার চর্চা আসলে খুব বেশিকাল আগে আমরা দেখি না। শান্তরক্ষিত অনেক বড় একজন লজিশিয়ান, অনেক বড় বলতে তার বই পুস্তক নিয়েও আমাদের এখানে খুব একটা জানাশোনা ছিল না, কারণ বাংলা ভাষায় তার বইয়ের কোনো অনুবাদ ছিল না। আমি একটা অনুবাদ করেছি, সেটা কয়েক বছর আগে বলতে সেটাও বেশ কয়েক বছর হয়ে গেছে। এই বইটা হচ্ছে মধ্যমক অলঙ্কার। হ্যাঁ, এবং আরেকটা বই আছে তার, এই বইটার মানে যে তার যে শিষ্য কমলশীল এবং কমলশীলের ভাষ্যসহ শান্তরক্ষিতের যে তত্ত্ব সংগ্রহ নামের যে বইটা, এই বইটা 1000 পৃষ্ঠারও বেশি বড়। এবং এটা পড়তে গিয়ে মানে এগুলো বললে অনেকে মানে দাবি করেন যে এগুলো হচ্ছে আমি বেশি দাবি করে ফেলছি, এবং তারা বলেন যে এগুলো জাস্ট ইউরোপীয় চিন্তার সাথে মিল দেখানো, এই সেই। মোটেও তা না। এই শান্তরক্ষিত তার যুক্তি দিয়ে যেই ভাষা বিশেষ করে ভাষা দর্শনের যে যুক্তিগুলো দিয়েছেন, সেইখানে আমরা অবশ্যই উইটগেনস্টাইন একটা সিস্টেম বিল্ড আপ করেছেন, কিন্তু সেই কথাগুলো উইটগেনস্টাইনের মতো করে হয়তো বলছেন না, কিন্তু শান্তরক্ষিত এবং তার শিষ্য কমলশীল ভাষা ব্যবহারের যে নন রেফারেন্সিয়াল যে মডেলটা দেখাচ্ছেন, ব্যবহার ভিত্তিক প্রথা ভিত্তিক যে ব্যবহার দেখাচ্ছেন, সেগুলো একেবারেই মানে কি বলবো যে যুক্তিসিদ্ধ। এবং এই সিদ্ধান্তগুলোকে যদি পরবর্তী ভাষাতাত্ত্বিকরা এগুলোকে এগিয়ে নিতেন, তাহলে হয়তো আমরা আজকে একটা বড় সড়ো ক্লেম করতে পারতাম যে এখানে আমাদের ভাষা দর্শনের একটা বড় রকমের ইতিহাস আছে। কিন্তু ভাষা দর্শনের ইতিহাস লিখতে গিয়ে আমাদের এখানকার একাডেমিশিয়ানরা শুরু করছেন ইউরোপ থেকে, শেষও করছেন ইউরোপ থেকে, মানে ইউরোপেই শুরু এবং ইউরোপেই শেষ হয়ে গেছে। আমরা এরকম ভাষা দর্শনের ইতিহাসের বহু বই দেখাতে পারবো যেখানে বাংলা অঞ্চলের কোনো আলাপই নাই। অথচ শান্তরক্ষিত একজন বড় ভাষা দার্শনিক। হ্যাঁ, তার আমি জাস্ট একটা উদাহরণ দিই। তিনি তত্ত্ব সংগ্রহে এক জায়গায় বলছেন, তত্ত্ব সংগ্রহের অবশ্যই এই জায়গাটা বুঝতে গেলে আমার আরেকটু পেছনে যেতে হবে। আমি যে জায়গা থেকে শুরু করেছিলাম সেখান থেকে বলি, তারপরে আমি যুক্তিটা দেখাচ্ছি। সেটা হচ্ছে যে এখানে যারা বাংলা অঞ্চলে যারা বৌদ্ধ যুক্তিবিদ্যার চর্চা করেছেন, এটার গোড়ার দিকটা হচ্ছে নাগার্জুন। তিনি বাংলা অঞ্চলের লোক নন, তিনি হয়তো ভারতের কোনো একটা রাজ্যের লোক, কিন্তু বিহারগুলো মারফত এগুলো বাংলা অঞ্চলের যারা হচ্ছে বৌদ্ধ দার্শনিক, তারাও এই চিন্তার উত্তরাধিকার বহন করেন। তারা নিজেরাও অনেক যুক্তি দাঁড় করিয়েছেন। যেমন চর্যাপদ বা দোহাকোষের কথা যেগুলো বলছিলাম, সেগুলোর যারা রচয়িতা, তাদেরকে আমরা বলি সহজিয়া বৌদ্ধ বা তান্ত্রিক বৌদ্ধ, অর্থাৎ এই তন্ত্রযুক্তির ইতিহাস তারাও বহন করেন। এবং তন্ত্রযুক্তির যে প্রসঙ্গ কথাটা, আমি যে 32টা আকারের কথা বললাম, প্রসঙ্গ কথাটা সেখানেও আছে, যে প্রসঙ্গ প্রতিষেধ নিয়ে মূল মধ্যমক কারিকা যেই বইটা লিখেছেন নাগার্জুন, এবং নাগার্জুনের শিষ্য এই শান্তরক্ষিত হয়ে অতীশ দীপঙ্কর পর্যন্ত, তারাও হচ্ছে এই যুক্তিবিদ্যার ধারাটাকে এগিয়ে নিয়েছেন। তাদেরকে বলা হয় মাধ্যমিক। একই সঙ্গে মাধ্যমিক, আবার বাংলায় যারা চর্যাপদ লিখেছেন এদেরকে আমরা বলি সহজিয়া। এবং এদেরকে সহজিয়া বলি কারণ তারা সহজ নামক একটা ধারণা তারা আমাদের সামনে এনেছেন। এবং সহজ কথাটা আমরা প্রথম যে বইটাতে পাই, সেই বইটা হচ্ছে হেবজ্রতন্ত্র। হেবজ্রতন্ত্র তান্ত্রিক বৌদ্ধ মতের একটা খুব গুরুত্বপূর্ণ বই। এই বইটাও একটা দার্শনিক গ্রন্থ, এবং এই গ্রন্থেও আমরা ওই নাগার্জুন থেকে বৌদ্ধ যুক্তিবিদ্যার যে ইতিহাস, সেই ইতিহাসের নানান প্রকাশ আমরা দেখি, এবং সেখানে নতুন নতুন চিন্তাও তারা যুক্ত করেছেন। এবং এই বইটিতে
এই বইটিতে একটা অধ্যায় আছে রিয়ালিটি বা বাস্তবতা। আমি পড়েছি যে বইটা, সেটা অনুবাদ, কারণ এটার বাংলা, এটা যেহেতু সংস্কৃতে লেখা, এটার ইংরেজি অনুবাদ করেছেন ডেভিড স্নেলগ্রোভ। সেই ডেভিড স্নেলগ্রোভের বইয়ের সঙ্গে আমাদের এখানে আমাদের যারা গুরুজন তারা অনেকেই পরিচিত ছিলেন, যেমন সৈয়দ আলী হাসান পরিচিত ছিলেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ পরিচিত ছিলেন। তাদের লেখাপত্রে আমরা এই ডেভিড স্নেলগ্রোভের বর্ণনা পাই। তো এই বইটাতে যে দার্শনিক যুক্তি দেয়া হয়েছে, কিংবা এই বইতে যে ধরনের মত প্রকাশ করা হয়েছে, সেটা আমরা চর্যাপদেও পাচ্ছি বা চর্যাকারদের লেখা দোহাকোষেও পাচ্ছি। তো সেই জায়গায় একটা মানে অধ্যায়ের কথা আমি বলছি যে বাস্তবতা কি। সেখানে তারা সিদ্ধান্ত দিচ্ছেন এরকম যে বাস্তবতা হচ্ছে এমন যেখানে আমি নামক যে সত্তা কোনো কিছু দেখে, সে আমির কোনো অস্তিত্ব নাই, যা দেখে তারও কোনো অস্তিত্ব নাই, সে যে গন্ধ নেয় সেই গন্ধেরও কোনো অস্তিত্ব নাই, যে গন্ধ গ্রহণ করে তারও কোনো অস্তিত্ব নাই, কিংবা এরকম যে স্পর্শ করে সেই স্পর্শেরও অস্তিত্ব নাই, কিংবা যে স্পর্শ করে তার অস্তিত্ব নাই। তো এই কথাটা প্রাথমিকভাবে দেখলে আমাদের মনে হবে যে এটা তো একটা খুব ডাহা মিথ্যা কথা। কারণ হচ্ছে যে আমরা তো গন্ধ নেই, আমরা তো এখানে স্পর্শ আছে, স্বাদ, গন্ধ সব কিছুই আছে, এবং আমরা জগৎটাকে দেখি এবং সেই জগতের দর্শকও আমরা। তাহলে কোন যুক্তিতে তারা এই মানে হেবজ্রতন্ত্রে এই কথাটা বলা হচ্ছে যে দর্শকের অস্তিত্ব নাই কিংবা দৃষ্ট বস্তুরও কোনো অস্তিত্ব নাই? এটা আসলে তারা যে জায়গা থেকে কথাটা বলছেন সেটা হচ্ছে তারা মূলত বাস্তবতাকে, মানে যে রিয়ালিটির আলোচনা, সেই রিয়ালিটিকে শুধু একটাই রিয়ালিটি এটা হিসেবে দেখেন না। তারা মনে করেন যে আসলে রিয়ালিটি দুইটা। একটা রিয়ালিটি হচ্ছে আমাদের দেখার উপর নির্ভরশীল, বা আমরা মানে যেটাকে তারা বলেছেন যে কন্ডিশনাল রিয়ালিটি, মানে হচ্ছে যে রিয়ালিটিটা প্রতিনিয়ত পাল্টাচ্ছে। আজকে একরকম, কালকে আর একরকম, পরশু আবার আরেক রকম হবে। হ্যাঁ, এবং যে রিয়ালিটি কোনো না কোনোভাবে অন্য কোনো কিছুর উপর নির্ভরশীল, অর্থাৎ আপেক্ষিক। একটা আপেক্ষিক বাস্তবতা, আরেকটা বাস্তবতা কথা তারা বলেন, এই সহজিয়ারাও বলেন, আবার নাগার্জুনের সময়ও এটা বলা হতো, কিংবা গৌতম বুদ্ধের সময়ও নাকি এটা বলা হতো যে গৌতম বুদ্ধ জানতেন, এটা নাগার্জুনই দাবি করছেন যে গৌতম বুদ্ধ জানতেন যে রিয়ালিটি আসলে দুই রকম। একরকম রিয়ালিটি হচ্ছে আপেক্ষিক, আর একটা হচ্ছে পারমার্থিক। অর্থাৎ এই আপেক্ষিক বাস্তবতাটা যার উপরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমরা পদার্থবিদ্যা পড়ার সময় যেমন আমরা জগৎটাকে জানি যে দৃশ্যমান জগৎটা আসলে কিছু মৌলিক পদার্থের উপরে দাঁড়িয়ে আছে। মৌলিক পদার্থ মানে হচ্ছে যার কোনো মানে ধ্বংস নাই, কিংবা যেগুলো আছে হচ্ছে এই জগতের একদম মানে কি বলবো যে ভিত্তি হিসেবে। তো এই অবস্থানটা শুধু যে বৌদ্ধদের তা না, কিন্তু আমরা দার্শনিকদের মধ্যে, সমস্ত দার্শনিকদের মধ্যেই দেখব যে তারা দৃশ্যমান জগৎটা যেরকম তার আড়ালে একটা অধিকতর সত্য খুঁজতে চান, এবং এই অধিকতর সত্যটাকে তারা বলেন, কখনো বলেন এটা ভাবগত, সেটা হতে পারে ঈশ্বর, সেটা হতে পারে ব্রহ্ম, কিংবা সেটা বস্তুগত হতে পারে। যেমন বৈশেষিকরা বলছেন যে এই জগতের পেছনে আছে কিছু মৌলিক পরমাণু। চার্বাকরা বলছেন যে এই জগতের পেছনে আছে কিছু মৌলিক কিছু পদার্থ, আগুন, পানি, বাতাস, মাটি, এগুলা, এবং এর উপরে দাঁড়িয়ে আছে গোটা জগৎটা। আবার ভাবগত জায়গা থেকে বেদান্ত দর্শনে যেমন ব্রহ্ম বলা হচ্ছে, কিংবা অন্যান্য দর্শনেও আসলে এই দৃশ্যমান বাস্তবতার আড়ালে কিছু পারমার্থিক সত্যকে তারা স্বীকার করেন। তো সেটাও তো একটা রিয়ালিটি। তো এই দুরকম রিয়ালিটির কথা তারা বলছেন। এবং হেবজ্রতন্ত্রে যখন বলা হচ্ছে যে যখন আমরা দেখি তখন দেখার বস্তুটিও নাই, আবার দর্শকও নাই, তখন আসলে তারা বোঝাতে চাচ্ছেন যে দর্শক হিসেবে যে আমি নামক সত্তাটা, এর কোনো পারমার্থিক অস্তিত্ব নেই, এবং আমি যাকে দেখি সেই দৃশ্যবস্তুরও কোনো পারমার্থিক অস্তিত্ব নেই, এটা শুধুমাত্রই কন্ডিশনালি এক্সিস্ট করে। এবং এই যে অবস্থান, দার্শনিক অবস্থান যে এই জগতের পেছনে কোনো পারমার্থিক অস্তিত্ব নাই, এটা ব্যাখ্যা করতে গিয়ে শান্তরক্ষিত তার মধ্যমক অলঙ্কার বইয়ে সমস্ত ট্র্যাডিশনকে, পেছনের যে ট্র্যাডিশনগুলো এই পারমার্থিক অস্তিত্ব স্বীকার করে,
তাদেরকে নানা রকম যুক্তি প্রয়োগ করে করে এটা খণ্ডন করেছেন। তিনি যারা প্রকৃতিকে বিশ্বাস করে, প্রকৃতি বলতে সাংখ্য দর্শন যেমন মনে করে যে এই দৃশ্যমান জগতের পেছনে আছে পুরুষ এবং প্রকৃতি, হ্যাঁ, এবং তারা হচ্ছে সেগুলো হচ্ছে পরম। তিনি যুক্তি দিয়ে দেখাচ্ছেন যে হ্যাঁ, এই জগতের পেছনে যদি পরম কোনো কারণ থাকে, তো সেই পরম কারণ মানে কি, সেই পরম কারণের অস্তিত্ব থাকলে এই জগতে, এবং সেটা যদি কনস্ট্যান্ট হয়, তাহলে সেই পরম কারণের যে ফলাফল রূপী যে জগৎ, সেই জগতেরও একটা কনস্ট্যান্ট অস্তিত্ব থাকবে। সেখানে বৃষ্টি নামলে বৃষ্টি আর থামার কথা না, সেখানে গাছ রোপণ করলে সেই গাছ বড় হয়ে ফল ধরার কথা না। হ্যাঁ, কারণ এই জগতের পেছনে কারণ যদি কনস্ট্যান্ট হয়, ফলাফলও কনস্ট্যান্ট হওয়ার কথা। অথবা কারণের যে পরিবর্তন ঘটাচ্ছে, যে বৃষ্টি নামাচ্ছে এবং যে বৃষ্টি থামাচ্ছে, তার জন্য ওই প্রকৃতির মধ্যে দুটো অংশ থাকার কথা, এবং দুটো অংশ থাকলে সেটা কন্ডিশনাল হয়ে পড়বে এবং সেটা অংশে বিভক্ত হবে। সেটাকে আর ইউনিটারি একক কোনো পদার্থ হিসেবে আমরা তাকে দেখতে পারি না। এরকম সূক্ষ্ম যুক্তি দিয়ে দিয়ে শান্তরক্ষিত যেমন তার বই সাজিয়েছেন, তেমনি এই হেবজ্রতন্ত্রেও আমরা এই একই ট্র্যাডিশন দেখি। এবং হেবজ্রতন্ত্রের ব্যাখ্যা করেছেন, ভাষ্য রচনা করেছেন কান্নুপা, ভাষ্য রচনা করেছেন তিল্লোপা, এটার ভাষ্য রচনা করেছেন সরহপা। এরা সকলেই এই বইটির এই হেবজ্রতন্ত্রের ভাষ্য রচনা করে তাদের নিজেদের পদ রচনা করেছেন, নতুন কিছু যুক্ত করেছেন, নতুন নতুন পদে নতুন নতুন যুক্তি দিয়েছেন। যেমন সরহপার যে দোহা গীতিকোষ, এই দোহা গীতিকোষ যদি আমরা পড়ি তাহলে দেখব এই বইটা এখনো পর্যন্ত এগুলো প্রাকৃত ভাষায় লেখা। বলা দরকার যে আমরা বাংলা অঞ্চলের যে অধিবাসী, যে প্রাচীন অধিবাসীদের কথা বলছি, এদেরকে ঠিক বাঙালি বলা যাবে না, কারণ তখন বাংলা ভাষার অস্তিত্ব নেই, তখন প্রাকৃতে বা সংস্কৃতে তারা লিখতেন, কিন্তু এই অঞ্চলেরই মানুষ তারা, এবং বাংলা ভাষায় সেই শব্দগুলো, পরিভাষাগুলো এসেছে। তো এই যে কি বলছিলাম, যে প্রাকৃত ভাষা থেকে এগুলোর এখনো পর্যন্ত বাংলায় হয়নি। অন্তত সরহপার এই যে দোহা গীতিকোষ নামের যে বিখ্যাত কি বলে যে গীতিকোষটি, এটার ফরাসি অনুবাদ করেছেন আমাদের একজন গুরুজন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে এটা করেছেন, সেখান থেকে একটা প্রণব সিনহা নামে একজন ইংরেজিতে করেছেন, কিন্তু এখনও পর্যন্ত বাংলায় এটা হয়নি। আমি এই একটা অনুবাদ করেছি, সেটা হয়তো পরে বেরোবে। এটা পড়তে গেলে দেখা যাবে যে এরা যেমন প্রয়োজনে যুক্তি দিয়েছেন, তেমনি প্রয়োজনে বিতণ্ডাও করেছেন। বিতণ্ডা মানে হচ্ছে যে তার প্রতিপক্ষকে মানে খণ্ডন করার জন্য সবসময় যে শুদ্ধ যুক্তি ব্যবহার করেছেন তা না। যেমন তারা বলছেন, সরহপা বলছেন এক জায়গায়, দিগম্বর যারা মানে জৈন, তাদের উদ্দেশ্যে বলছেন যে নগ্ন থাকলে যদি মুক্তি মেলে তাহলে তো শিয়াল কুকুরও মুক্ত, কিংবা বাইরে খাবার খুঁটে খেলে ডাস্টবিন থেকে, কোনো ট্র্যাডিশন এরকম আছে, ডাস্টবিন থেকে খাবার খুঁটে খেলে সেটা করলে যদি মুক্ত হওয়া যায়, তাহলে তো হাতি, তারপরে হচ্ছে হরিণ, এরাও তো মুক্ত। এরকম বিতণ্ডাও তারা করেছেন এবং প্রতিপক্ষের মতকে খণ্ডন করেছেন। পাশাপাশি তারা গুরুত্বপূর্ণ একটা কাজ করেছেন, সেটা হচ্ছে যুক্তির সীমানা দেখানো, যে কোথায় গেলে মানে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় এবং আমাদের যে বুদ্ধিবৃত্তিক তৎপরতার যে সীমানা, ইন্দ্রিয়ের সীমানা এবং বুদ্ধিবৃত্তির যে সীমানা, যুক্তির সীমানা, সেটাও এই অঞ্চলের যারা বৌদ্ধ যুক্তিবিদ তারা দেখিয়েছেন। এটা দেখিয়েছেন বাউল ফকিররাও এটা বলেছেন যে কোথায় গেলে আসলে আর যুক্তি কাজ করবে না। কারণ বাউল ফকিরদের মধ্যে আমরা যুক্তিবাদের জায়গা যেমন দেখি, তেমনি ভক্তিপন্থাও আমরা দেখি, যেটা আসলে শুরু হয়েছিল বৈষ্ণবদের মাধ্যমে। হ্যাঁ, বৈষ্ণব যারা ভক্তি আন্দোলন করেছেন নদিয়ায়, সেই উত্তরাধিকার নিয়ে বাউল ফকিররা একই সঙ্গে যুক্তি প্রয়োগ করেছেন, একই সঙ্গে তারা যুক্তির সীমানা দেখিয়ে যেখান থেকে ভক্তি শুরু হবে সেই জায়গাটাও তারা দেখিয়েছেন। এবং এটা বৌদ্ধদের মধ্যেও ছিল। বৌদ্ধরাও বিশেষ করে সরহপার যে দোহাগীতিকোষ, সেটা পড়তে গেলে আমরা দেখি যে কোথায় গিয়ে অনুমান আর কাজ করে না, কোথায় গেলে ইন্দ্রিয় আর কাজ করে না, সেখানে আমাদেরকে মানে ইন্দ্রিয়াতীত জায়গায় পৌঁছাতে হয়। তো যুক্তি কথাটা আমরা চর্যাপদেও পাই, যদিও খুব বেশি জায়গায় পাই না। আমরা শান্তিপা, যার নাম শান্তিপার যে 26 নম্বর যে
চর্যা, সেখানে আমরা যুক্তি শব্দটার প্রয়োগ দেখি। সেখানে তিনি বলছেন, সবার কারো কারো হয়তো মনে পড়বে যে এখানে আসলে একটা উপমা দিয়ে ব্যাপারটা শুরু করা হয়েছে। যেমন যারা ধুনুরি, যারা তুলা ধোনার কাজ করে, এরা যখন তুলা ধুনতে ধুনতে কী হয়, তুলা থেকে আঁশ বের হয়, এবং এই আঁশগুলোকে যখন আবারও ধুনা হয়, ধুনতে ধুনতে একসময় সেটা মানে এক সময় আর কিছুই থাকে না, একটা শূন্যতার একটা জায়গায় আমরা চলে যাই। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে এই বাস্তব জগৎকে যদি আমি ব্যাখ্যা করি, এই বাস্তব জগতে যেমন একটা গাছকে যদি আমরা বিভিন্ন অংশে ভাগ করতে থাকি, সেখানে আর গাছের কোনো অস্তিত্ব থাকবে না। অর্থাৎ বৃক্ষত্ব বলে যে ব্যাপারটা, সেটা আর কোথাওই থাকবে না। সেটা হয় শিকড়, না হয় পাতা, না হয় ডাল, না হয় মানে নানান কিছুতে এটা বিভক্ত হয়ে পড়বে। সেখানে বৃক্ষত্ব বলে কিছু আসলে আমরা পাবো না। ঠিক একইভাবে যদি আমি নামক যে সত্তা, যা দিয়ে আমি গড়ে উঠেছে, সেই আমির গড়ে ওঠার যে জায়গাগুলো, আমি আসলে গড়ে উঠেছি কী দিয়ে? অভিজ্ঞতা দিয়ে। তো পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যে অভিজ্ঞতা আমরা পাই, তার ভেতর দিয়েই তো আমার চেতনা গড়ে উঠেছে। তো সেখানে কি আছে? সেখানে আছে হচ্ছে কার্য এবং কারণ। কার্য এবং কারণের ভিত্তিতে এই যে পরম্পরা, কার্য কারণের যে পরম্পরা, সেই পরম্পরা ধরে এই জগৎটা আমার অভিজ্ঞতার ভেতরে ঢুকেছে। তো এখন আমি সব কিছুকে যদি ব্যাখ্যা করতে করতে একটা শূন্য জায়গায় যাই, ঠিক শেষ বাক্যে শান্তিপা শেষ বাক্যের আগে, মানে শেষ যে শ্লোকটা, সেখানে গিয়ে তার আগের শ্লোকে গিয়ে তিনি বলছেন যে আমিও আর নাই। কারণ এই ভাঙতে ভাঙতে দেখা যাবে যে যাকে আমিত্ব বলা হচ্ছে, সেলফহুড বলা হচ্ছে, সেই সেলফহুডের জায়গায় আসলে আর কোনো কিছুর অস্তিত্ব পাওয়া যাবে না। তো তাহলে কি থাকবে? সমস্ত কার্যকারণের যে পরম্পরা, সেটাকে যদি সরিয়ে নেওয়া হয়, তাহলে এক ধরনের শুধু চেতনা থাকবে। এবং তিনি বলছেন যে আমাদের যে সেলফ কগনাইজিং যে কগনিশন, শব্দটা আমার না, শব্দটা হচ্ছে স্বসংবেদন নামে যে কথাটা প্রয়োগ করছেন শান্তিপা তার শেষ শ্লোক, মানে শেষ পংক্তিতে। সে স্বসংবেদনের ইংরেজি করেছেন জেমস ব্লুমেনথাল। কারণ শান্তরক্ষিত স্বসংবেদন কথাটা ব্যবহার করেছেন, সেটা হচ্ছে যে আমাদের চেতনা থেকে যদি সমস্ত কিছুকে সরিয়ে নেওয়া হয়, তাহলে যে ভয়েডটা থাকে, সেটা হচ্ছে সেলফ কগনাইজিং কগনিশন। সেখানে কোনো কারণও নাই, সেখানে কার্যও নাই। অর্থাৎ কার্যকারণ রহিত একটা মানে বিশুদ্ধ একটা চেতনা। তো এই বিশুদ্ধ চেতনাই হচ্ছে সব কিছুর মূল, যে মূলে তারা প্রবেশ করেন, এবং ওইখানে প্রবেশ করলে সেখানে আর যুক্তি প্রক্রিয়া কাজ করে না। হ্যাঁ, আচ্ছা, তো এরপর আসি শান্তরক্ষিতের যে প্রসঙ্গটা আমি বলতে চাইছিলাম, যে ভাষা দর্শনের যে গুরুত্বপূর্ণ কথাটা তিনি তত্ত্ব সংগ্রহে বলছেন। তত্ত্ব সংগ্রহের একটা জায়গায় তিনি বলছেন যে আমরা ভাষা দিয়ে যে জগৎটাকে হাজির করি, মানে জগতের যে 7 ধরনের পদার্থকে হাজির করি। 7 ধরনের পদার্থ তখন বলা হতো না, তখন বলা হতো 6 রকম, যেটা বৈশেষিকরা বলেছেন। সেখানে জগতে কি আছে? জগতে আছে হচ্ছে দ্রব্য, মানে সাবস্ট্যান্স। জগতে আছে গুণ, যেমন নীল রং। আছে কর্ম, যেমন হাঁটা চলা। দ্রব্য, গুণ, কর্ম, জাতি, সমবায় এবং বিশেষ। পরে অভাব নামে আরেকটা পদার্থ যুক্ত করেছেন নৈয়ায়িকরা, তখনও পর্যন্ত এটা যুক্ত হয়নি। ফলে এই 6 ধরনের পদার্থ দিয়ে এই জগৎটা গঠিত। তাহলে যখন আমি বলছি যে গরু মাঠে ঘাস খাচ্ছে, এই কথাটি দিয়ে যদি গরু বলে কিছু না থাকে, যদি ক্রিয়া বলে কিছু না থাকে, কর্ম বলে যদি কিছু না থাকে, তাহলে সে ঘাস খাবে কী করে? আর আমরা ভাষা দিয়ে গরু ঘাস খাচ্ছে এই কথাটাকে ব্যবহার, মানে কিভাবে অর্থপূর্ণভাবে বাক্যটা প্রয়োগ করছি। তো সেই জায়গা থেকে শান্তরক্ষিত বলছেন যে গরু শব্দটার ব্যবহার গরুর মধ্যে নাই। হ্যাঁ, ঘাস খাওয়া ব্যাপারটা ওই ঘাস খাওয়া কর্মটির মধ্যে নাই। তিনি বলতে চাইছেন যে আমরা যে রেফারেন্স দিয়ে যেভাবে শব্দ প্রয়োগ করি বা শব্দের অর্থ করি, সেটা আসলে সঠিক কোনো পন্থা নয়।
ঠিক এই কথাটাই ফার্দিনান্দ দে সোসোর কিন্তু কোর্স ইন জেনারেল লিঙ্গুইস্টিক্স নামের বইটাতে করছেন। কোর্স ইন জেনারেল লিঙ্গুইস্টিক্সে তিনি এই নন রেফারেন্সিয়াল মডেলটাই কিন্তু দিচ্ছেন, যে সিগনিফায়ার এবং সিগনিফাইডের যে রিলেশন, এই রিলেশনটা নির্ভর করে হচ্ছে ব্যবহারকারীর উপর। উইটগেনস্টাইনও বলছেন যে এটা ব্যবহারকারীর উপর নির্ভর করে। ঠিক সেম কথাগুলো কমলশীল তার এই শ্লোকটার, যে শ্লোকে তিনি এই রিয়ালিস্টদের এই বক্তব্যটাকে খণ্ডন করছেন যে আমরা জগতে যদি গরু না থাকে গরু কথাটার ব্যবহার আমরা করতে পারবো না। কিন্তু বাস্তবে তো আমরা গরু কথাটার বহুবিধ ব্যবহার করি। আমরা এমনকি মানুষকেও গরু বলি, যে কোনো কিছু বুঝতে পারছে না তখন আমরা বলি যে তুই কি গরু নাকি। তো তখন কি এটা অর্থ বহন করে না এখানে গরু কোথায়? হ্যাঁ, এখানে তো মানে যেমন ভাষা ব্যাপারটাই হচ্ছে আমাদের ব্যবহার এবং প্রথার উপর নির্ভরশীল। ঠিক এই কথাগুলোই কমলশীল তার তত্ত্ব সংগ্রহে আজ থেকে 1200 বছর আগে 8ম শতকে এই কথাগুলো বলছেন। কিন্তু দুঃখজনক ব্যাপার যে আমাদের কাছে এই ঐতিহ্যটা আসে নাই, কারণ আমরা বৌদ্ধ ঐতিহ্য বিধায় এটাকে বর্জন করেছি। হ্যাঁ, কারণ আমরা মুসলমান হতে চেয়েছি। আমরা অনেক কিছু হারিয়েছি হচ্ছে এই মুসলমান হতে গিয়ে। আমরা বৌদ্ধ ঐতিহ্যকে নিতে পারি নাই, আমরা বাউল ফকিরদেরকে এখনও নিতে পারছি না। আজকেই একজনকে বলছিলাম যে এই যুক্তিবিদ্যার বাংলা উপনিবেশের আগের যুক্তিবিদ্যা নিয়ে আলোচনা করতে গিয়ে আমি সুফিদের নিয়ে কীভাবে আলোচনা করব? হ্যাঁ, কারণ সুফিদের মধ্যে আমরা বাংলা অঞ্চলে যে সুফিবাদ চর্চিত হয়েছে 16 শতক থেকে বা তারও আগে থেকে, সেটা ভারত থেকে এসেছে কিংবা পারস্য থেকে এসেছে, এই সুফিরা যে সর্বেশ্বরবাদী যেই অবস্থান নিয়েছেন, যে সব কিছুতেই ঈশ্বর বিরাজ করে, আল্লাহ সব কিছুতেই আছে, এরকম একটা অবস্থান পোক্ত করতে গিয়ে তারা যে যুক্তি দিয়েছেন, সৈয়দ সুলতান তার জ্ঞান চৌতিসায় যে যুক্তি দিয়েছেন, বা নবী বংশে যে যুক্তি দিয়েছেন, কিংবা শেখ জাহিদ তার আদ্য পরিচয়ে যে যুক্তি দিয়েছেন, কিংবা মোহাম্মদ খান যে যুক্তি দিয়েছেন, যে এগুলো এখন আর বলা যাবে না, কিংবা তারাই যদি এখন ওই ধরনের যুক্তি প্রক্রিয়া যদি এখন দিতেন, তাহলে তাদেরকে বলা হতো মুরতাদ, মানে তারা ইসলাম থেকে ভ্রষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এবং আমাদের জন্য আসলে ঘোর দুর্দিন সামনে আছে, কারণ আজকে আমরা আলোচনা করতেছি হচ্ছে যে উপনিবেশের আগে যুক্তিচর্চার 2500 বছরে, আজ থেকে 2500 বছর আগের যে যুক্তিচর্চার যে শুরু হয়েছে এখানে, মানে পরম্পরা শুরু হয়েছে, সেটার ধারাবাহিকতা আমরা কিভাবে হারিয়েছি সেটা হয়তো বলতে পারি, কিন্তু এটাকে আমরা কিভাবে সামনের দিকে নিয়ে যাব সেটা বলাটা এখন একটু কঠিন হয়ে গেছে। কিন্তু আমাদেরকে বলতেই হবে, আমরা আসলে যেই ঐতিহ্যের অংশ, যে পরম্পরার অংশ, সেই পরম্পরার ভেতর থেকেই আসলে আমাদেরকে এনগেজড করতে হবে, ওই পরম্পরার সঙ্গে নিজেদেরকে এনগেজ করতে হবে, এবং এর ভেতর থেকেই আমাদের সামনের যাত্রাপথটা তৈরি হবে। আমরা বাউল ফকিরদের উপরে নিপীড়ন দেখতে পাচ্ছি, কিন্তু বাউল ফকিররা হচ্ছে সত্যাগ্রহী তার্কিক, যে কথাটা একটু আগে বলছিলাম, যে তারা আসলে আপনার কথাও মানতে রাজি আছেন যদি তারা সঠিক যুক্তি দিয়ে তাদেরকে বোঝানো যায়। তারা তো গোড়া নন। আমি একটা দাবি করি এরকম, যে বাউল ফকিররা বাংলা অঞ্চলে তারা যে যুক্তিতার্কিক হয়ে উঠেছেন, এটা এমনি এমনি হন নাই, শখের বশে হন নাই, তারা বাধ্য হয়েছেন ক্রিটিক্যাল হইতে। কারণ যে মৌখিক ঐতিহ্যের মধ্যে তারা বাস করেন, তাতে প্রতিনিয়ত তাদেরকে যুক্তি দিতে হয়েছে। এবং প্রতিষ্ঠিত যে কাঠামো, বাউল ফকিরদের উদ্ভব যখন ঘটছে 16 শতকের দিকে, সেটাও বাউল কথাটা আমরা পাই হচ্ছে লাইলি মজনু নামের যে বিখ্যাত বই দৌলতুজির বাহারাম খা, সেখানে বাউল কথাটা পাই। বাউল কথাটা আমরা পাই বিদগ্ধ মাধব নামের যে 15-16 সেঞ্চুরির দিকে রূপ গোস্বামীর যে নাটক, কিংবা কি বলে যে কৃষ্ণদাস কবিরাজের যে বইটা শ্রীচৈতন্য চরিতামৃত, সেখানে আমরা বাউল কথাটা পাই। আমরা অকিঞ্চন দাসের যে বিবর্ত বিলাস, এই বইটার কথা অনেকেই জানেন না। এটা 1625 খ্রিস্টাব্দে লেখা বিবর্ত বিলাস। এই বইটা যখন লেখা হচ্ছে, তখন বাউলরা একটা সংগঠিত একটা শ্রেণী হিসেবে বা একটা দল হিসেবে তৈরি হয়ে গেছেন। তো তখন থেকে তারা কেন ক্রিটিক্যাল হচ্ছেন? কারণ ওই সময়ের সমাজটা ছিল হয় মুসলিম সমাজ, নয়তো হিন্দু সমাজ, মানে ব্রাহ্মণ্যবাদী সমাজ, অর্থাৎ ধর্মভিত্তিক সমাজ। তো এই সমাজে যত অন্যায়, অবিচার, কিংবা অত্যাচার, নিপীড়ন, বৈষম্য ইত্যাদি হয়েছে, এগুলো ধর্মের নামেই হয়েছে, কিংবা এই ধার্মিকেরাই করেছেন। এবং সেটার বিরুদ্ধে কথা বলতে গিয়ে
এই বাউলদেরকে বিতাড়িত হতে হয়েছে, তারা সমাজ থেকে বাইরে গেছেন কিংবা প্রান্তিক জনগোষ্ঠী হয়ে তারা টিকেছিলেন এবং তাদেরকে প্রতিনিয়ত এই শাস্ত্রাচারের বিরুদ্ধে কথা বলতে হয়েছে। তারা বেদের বিরুদ্ধে যেমন বলেছেন, তেমনি শরীয়তের বিরুদ্ধে বলেছেন। ফলে যেটা হয়েছে যে এই শরীয়ত ভিত্তিক সমাজ তাদেরকে তো ছেড়ে দেবে না, তাদেরকে প্রতিনিয়ত নতুন নতুন ফতোয়া দেওয়া হয়েছে। ব্রিটিশ আমলে যখন হচ্ছে ফারাইজি আন্দোলন হচ্ছে বা ওহাবি আন্দোলন হচ্ছে হাজি শরীয়তুল্লাহর, এই মুভমেন্টগুলো ওই সময়ে তাদেরকে ফতোয়া দিয়ে তাদেরকে নিপীড়ন করা হয়েছে, কারণ তারা ক্রিটিক্যাল। তারা যুক্তি দিয়ে যেটা সিদ্ধ সেটাকে তারা স্বীকার করেন, যুক্তি দিয়ে যেটা সিদ্ধ নয় সেটাকে তারা বর্জন করেন। এই কথাটা যে বললাম, এই কথাটা শান্তরক্ষিতকে নিয়ে কাজ করতে গিয়ে আমি পেয়েছিলাম যে শান্তরক্ষিতকে যখন তিব্বতে নিয়ে যাওয়া হয়, তিব্বতে নিয়ে যাওয়ার পরে তার একটা পরীক্ষা নেওয়া হয়েছিল, ওইখানকার লোকেরাই তার পরীক্ষা নেওয়া হয়েছিল। তারা জিজ্ঞাসা করেছিলেন যে আপনার দর্শনটা কেমন। তো উনি তো একজন লজিশিয়ান, তো উনি বললেন যে আমার অবস্থান হচ্ছে এরকম যে আমি যেটাকে যুক্তি দিয়ে সিদ্ধ হিসেবে পাই, অর্থাৎ প্রামাণ্য, সেটাকে আমি মেনে নিই, আর যেটা অপ্রামাণ্য সেটাকে আমি বর্জন করি। এটাই হচ্ছে আমার নীতি। তো একজন লজিশিয়ানের কাজই তো তাই, এবং বাউল ফকিরাও তাই করেছেন। যেটা যুক্তিসিদ্ধ সেটাকে মেনে নেন, আর যেটা যুক্তিসিদ্ধ নয় তার বিরুদ্ধে তারা সরাসরি হয়তো বলতে পারেন না, কারণ সরাসরি বলতে গেলে তাদের উপর নিপীড়ন আরও বাড়ে। এই কারণে তারা নানা রকমের উৎপ্রেক্ষা, রূপক, তারা প্রতীক ইত্যাদি ব্যবহার করে কথাটা বলেন। এই রূপক প্রতীক ব্যবহারের অবশ্য আরও কারণ আছে। আরেকটা কারণ হচ্ছে যে বাউল ফকিরদের যারা এই পরম্পরার মধ্যে যারা কাজ করেন, তারা তাদের প্রত্যেকে তো আর একই রকমভাবে বোধ বুদ্ধি সম্পন্ন থাকেন না, বা প্রত্যেকের মধ্যে একই রকমের কি বলে যে বিকাশ ঘটে না। ফলে যে যার মতো করে তারা অর্থ করে নিতে পারেন। এই রূপক প্রতীক থেকে প্রত্যেকেই নিজের নিজের মতো করে অর্থ তারা করে নিতে পারেন। এ কারণেই তারা রূপক প্রতীক ব্যবহার করেছেন। আচ্ছা, আরেকটা জায়গা বলি, সেটা এই বাংলা অঞ্চলের ইতিহাসের আরেকটা গুরুত্বপূর্ণ পর্যায়। সেটা হচ্ছে একেবারেই প্রাতিষ্ঠানিক ন্যায়চর্চা, প্রাতিষ্ঠানিক তর্কচর্চা, প্রাতিষ্ঠানিক যুক্তিচর্চার যে পরম্পরা, সেটা 15 শতকের শেষ দিকে এবং 16 শতকের শুরুর দিকে এটা শুরু হয়েছিল। এই চর্চাটা সম্পর্কে বলি যে গৌতমের যে ন্যায়শাস্ত্রের কথা বললাম, সেই ন্যায়শাস্ত্রের কিন্তু একটা ধারাবাহিকতা আছে, এবং সেটার বিকাশ ঘটেছে বাৎসায়নের সেই ন্যায়শাস্ত্র থেকে। উদয়ন, দিগনাগ, বাচস্পতি মিশ্র, তারপরে 12th সেঞ্চুরিতে গঙ্গেশ। এই গঙ্গেশ উপাধ্যায় ছিলেন আমাদের বাংলা অঞ্চলের একজন বড় তার্কিক। অনেকে বলেন যে নব্যন্যায় শুরুই হয়েছে তার মাধ্যমে। এটাই আসলে সত্য যে নব্যন্যায় আসলে রঘুনাথ শিরোমণির মাধ্যমে শুরু হয়েছে। তার গুরু ছিলেন গঙ্গেশ, এবং গঙ্গেশ উপাধ্যায়ের পরে কয়েকশো বছর ন্যায়শাস্ত্রের চর্চা হয়েছে মিথিলায়। তো মিথিলা অঞ্চলে যে ন্যায়শাস্ত্রের জন্য আমাদের এখান থেকে মানুষজন যেতেন, যে সেখানে গিয়ে তারা, এটা যেহেতু ন্যায়শাস্ত্রের কেন্দ্র ছিল, সেখানে তারা যেতেন এবং ন্যায়শাস্ত্র শিখে এসে এখানে টোলে পাঠদান করতেন, বা তারা নিজেরাও স্কুল খুলে বসতেন। ঠিক একইভাবে বাংলা অঞ্চল থেকে, নদিয়া থেকে রঘুনাথ শিরোমণি যান মিথিলায়, এবং মিথিলার অধ্যাপকদের মধ্যে এক ধরনের সংকীর্ণতা ছিল বলবো, কারণ তারা মিথিলার বাইরে জ্ঞান মানে এই ন্যায়শাস্ত্রের চর্চা হোক তারা খুব একটা চাইতেন না, এবং মিথিলা থেকে তারা বই পুস্তকগুলোকে বাইরে যেতে দিতেন না। যারা বাইরে থেকে যেতেন তাদের কাছ থেকে চলে যাওয়ার সময় বই পুস্তকগুলো তারা কেড়ে রাখতেন। তো ফলে রঘুনাথ শিরোমণিকে আসলে মাথায় করে নিয়ে আসতে হয়েছে। যত বই পুস্তক তিনি এনেছেন, বা তিনি যে গঙ্গেশের বইয়ের ব্যাখ্যা লিখছেন, ভাষ্য লিখছেন, এগুলো তার মাথায় করে নিয়ে আসা। তিনি এগুলো মুখস্থ করে এসেছেন, কারণ মিথিলার অধ্যাপকরা ওই বই পুস্তক তাদেরকে বাইরে আনতে দিতেন না। তো তিনি নদিয়ায় এসে একদম 16 শতকের গোড়ার দিকে তিনি একটা নতুন নব্যন্যায়ের যে স্কুল বা সম্প্রদায় প্রতিষ্ঠা করেন, এবং সেটার একটা ধারাবাহিকতা দীর্ঘদিন চলেছে। এবং রঘুনাথ শিরোমণির পরে
যেমন আমরা জগদীশ তর্কালঙ্কারের কথা পাই, তেমনি বিশ্বনাথ সিদ্ধান্ত পঞ্চানন নামে আরও এরকম আরও অনেক নাম পাই, যে নামগুলো হচ্ছে এখানকার এই নব্যন্যায়ের চর্চাটাকে সামনে এগিয়ে নিয়ে গেছে। তো এখন নব্যন্যায় সম্পর্কে আলোচনা করাটা একটু টাফ, কারণ যে পরিভাষা তারা ব্যবহার করেছেন এগুলো নিয়ে আলাদা একটা সেশন আয়োজন হতে পারে, যেখানে শুধুমাত্র এই নব্যন্যায় নিয়েই আলোচনা হতে পারে। তবে আমি আজকে নব্যন্যায় সম্পর্কে, বিশেষ করে রঘুনাথ শিরোমণির যে নব্যন্যায়, সেই সম্পর্কে কিছু কথা বলি। যেমন ন্যায়শাস্ত্রের উদ্দেশ্য কী ছিল? ন্যায়শাস্ত্রের উদ্দেশ্য ছিল, তারা বিশ্বাস করতেন যে আমাদের যে জ্ঞান, যে জ্ঞানটাকে আমরা ভাষার ভেতর দিয়ে প্রকাশ করি, হ্যাঁ, বা আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার যে ভাষা, সেই ভাষাকে অর্থবোধক করে তোলা সম্ভব, এবং সেটা সম্ভব ন্যায় চর্চার ভেতর দিয়ে। অর্থাৎ ন্যায়শাস্ত্রের কাজ হচ্ছে এমন একটা ভাষা আমাদের সামনে হাজির করা, যার ভেতর দিয়ে আমি আমার অভিজ্ঞতালব্ধ জ্ঞানকে সঠিকভাবে প্রকাশ করতে পারব। ঠিক এই কাজটা করেছেন রঘুনাথ শিরোমণি, যে কারণে তিনি যে নতুন একটা ভাষাতত্ত্ব দিয়েছেন, সেই ভাষাতত্ত্বটাকে আমরা বলছি দার্শনিক ভাষাতত্ত্ব। দার্শনিক ভাষাতত্ত্ব মানে তিনি প্রচুর পরিভাষা এমনিতেই ছিল, তারপরেও তারা মানে রঘুনাথ শিরোমণি তিনি নতুন নতুন পরিভাষা নির্মাণ করেছেন, যেটা আসলে যে প্রক্রিয়াটা শুরু হয়েছিল গঙ্গেশের মাধ্যমে। গঙ্গেশ বিশাল একটা পরিভাষার ভাণ্ডার তৈরি করেছেন, সেখানে প্রচুর নতুন পরিভাষা যুক্ত করেছেন রঘুনাথ শিরোমণি। এবং রঘুনাথ শিরোমণির যে বিখ্যাত বইটা পদার্থতত্ত্ব নিরূপণ, পদার্থ কথাটার কিন্তু এখন আমরা যে অর্থে প্রয়োগ করি, আমাদের পদার্থবিদ্যা বিভাগ পেছনেই, পদার্থ কথাটাকে যে অর্থে এখন প্রয়োগ করা হয়, ষোড়শ শতকে বা তারও আগে ন্যায়শাস্ত্রবিদরা সেই অর্থে প্রয়োগ করতেন না। পদার্থ কথাটার মানে হচ্ছে তাদের কাছে পদ যে অর্থকে প্রকাশ করে, অর্থাৎ পদের যে রেফারেন্স, সেটাকেই বলা হয় পদার্থ। ফলে পদার্থতত্ত্ব নিরূপণ মানে হচ্ছে যে ভাষা দিয়ে আমরা জগৎটাকে প্রকাশ করি, আমাদের অভিজ্ঞতার জগৎটাকে, সেটাকে যুক্তিসিদ্ধ কাঠামোর উপরে দাঁড় করানো। এটাই ছিল রঘুনাথ শিরোমণির উদ্দেশ্য। এবং পদার্থতত্ত্ব নিরূপণের একটা ইংরেজি অনুবাদ বেরিয়েছে, এটা বেরিয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে, যেটা করেছেন কার্ল এইচ পটার। তো কার্ল এইচ পটারের এই বইটা পড়ে বোঝা যায়, কিন্তু দুঃখজনক ব্যাপার যে পদার্থতত্ত্ব নিরূপণের একটা দুর্গাদাস ভট্টাচার্য নামে একজন বাংলায় অনুবাদ করেছেন, এই বাংলাটা পড়ে আমি কিছুই বুঝিনি। এবং আমি নিশ্চিত যে এই সংস্কৃত থেকে যে অনুবাদটা করা হয়েছে, এটা কেউই আসলে এটা পড়ে বুঝবেন না, কারণ ওই বাংলাটা সংস্কৃতের চেয়েও কঠিন। আমি বরং কার্ল এইচ পটারের পদার্থতত্ত্ব নিরূপণের যে অনুবাদ, সেটা পড়ে অনেকটা মানে কিছুটা হলে বুঝতে পেরেছি। যাই হোক, সেই বোঝাবুঝি থেকে আমার একটা লেখা আছে পদার্থতত্ত্ব নিরূপণের উপরে, তো সেখানে এই আলোচনাগুলো আমি করেছিলাম। এবং যে প্রসঙ্গে কথাটা বলছিলাম, যে বিশাল ভাণ্ডার পরিভাষার, সেটা নিয়ে হার্ভার্ড থেকে আরেকটা বই বেরিয়েছে হার্ভার্ড সিরিজের, সেটা হচ্ছে হেনরি হোমেস ইঙ্গলস, ড্যানিয়েল হেনরি হোমেস ইঙ্গলসের যে একটা বই এই নব্যন্যায়ের উপরে, বিশেষ করে এই রঘুনাথ শিরোমণির বিস্তারিত আলোচনা আছে সেখানে। পুরো বইটাই হচ্ছে শুধুমাত্র টার্ম নিয়ে, পরিভাষা নিয়ে। এই পরিভাষাটাকে যদি আমরা না বুঝতে পারি, তাহলে এই আমি যে আলোচনা করব তার কিছুই বোঝা যাবে না। যে কারণে আমার মনে হয় যে রঘুনাথ শিরোমণির নব্যন্যায়ের নিয়ে একটা স্বতন্ত্র আলোচনা কখনো হতে পারে। আজকে শুধু এটুকু বলি যে তিনি যে কাজটা করেছেন, সেটা বাংলা অঞ্চলে ন্যায় চর্চার, রঘুনাথ শিরোমণির আগে একমাত্র যেটা করেছিলেন, সেটা তো মানে বাংলার বাইরে অনেকে করেছেন, নাগার্জুনের নাম বলবো, কিন্তু কি বলে যে শান্তরক্ষিত, আমার বিচারে যত বড় মানে যে মাপের হচ্ছেন একজন যুক্তিবিদ, রঘুনাথ শিরোমণি ঠিক সেরকম মাপের বা তার চেয়ে বড় মাপের একজন যুক্তিবিদ। তার যে প্রচুর যে কাজ, তা নিয়ে বাংলাদেশে তেমন একটা খুব বেশি কাজ হয় না, কলকাতায় হয়। যেমন জনার্দন গানেরই কাজ করেছেন, কিংবা বিমল কৃষ্ণ মতিলাল কাজ করেছেন, আরও অনেকে কাজ করেছেন, কিন্তু বাংলাদেশে নব্যন্যায়ের চর্চা প্রায় নাই। নব্যন্যায়ের কোনো চর্চা নাই, ন্যায়েরই কোনো চর্চা নাই। আমাদের এখানে যুক্তিচর্চার যে জায়গাটা বাঁচিয়ে রেখেছেন, যে লিভিং ট্র্যাডিশন,
তারা হচ্ছেন এই বাউল ফকিররা, এবং যারা পালাকার, এই আমাদের ক্যাম্পাসেই এখন একটা পালা অনুষ্ঠিত হচ্ছে, সেখানে তারা এই যে ওরাল ট্র্যাডিশনটাকে এখনও জিয়ে রেখেছেন। এবং এই যে পালাক্রমে পরস্পর দুটো পক্ষ নিয়ে, উত্তরপক্ষ বা পূর্বপক্ষ, এভাবে তারা যে একটা বিষয় কেন্দ্রিক যে যুক্তি দিতে থাকেন, এটা তারা এখনও পর্যন্ত টিকিয়ে রেখেছেন। এবং আমাদের একাডেমিক পর্যায়ে ঔপনিবেশিক যেই যুক্তিচর্চা, আমরা অ্যারিস্টোটেলিয়ান লজিক জানি, আমরা বুলিয়ান লজিক জানি, কিংবা আমরা উইটগেনস্টাইন বুঝি, কিংবা তার ইতিহাসটা জানি, কিন্তু দুঃখজনক যে উপনিবেশ পূর্ব বাংলা অঞ্চলের যে দীর্ঘ পরম্পরা, সেই পরম্পরাটাকে কোনো অজ্ঞাত কারণে আমরা হারিয়ে ফেলেছি, কিংবা যদি জ্ঞাত কারণ থাকেও সেগুলো খুবই দুঃখজনক যে আমরা এগুলোকে সম্প্রদায়ের নামে কিংবা এগুলো আমাদের নয় বিচার করে আমরা এগুলোকে বর্জন করেছি। এই জায়গা থেকে আসলে বেরিয়ে আসা দরকার এবং এই দীর্ঘ পরম্পরার সাথে নিজেদেরকে যুক্ত করা দরকার। মাঝখানে আমি একজনকে একদমই আলোচনা করি নাই, সেটা হচ্ছে অতীশ দীপঙ্করের। উনিও একজন বৌদ্ধ যুক্তিবিদ। তিনি 3 ধরনের লেখা লিখেছেন। 3 ধরনের লেখার মধ্যে কিছু লেখা আছে পুরোটাই তাত্ত্বিক এবং যুক্তিভিত্তিক। আরেক ধরনের লেখা হচ্ছে কিভাবে সাধন পন্থা হবে কীরকম, বা সাধন প্রণালী কেমন হবে, এবং সেগুলোর নিয়ে চর্চা ভিত্তিক কিছু বই। আর কিছু বই আছে যেগুলো হচ্ছে এই দুটোর মিশেল, অর্থাৎ তত্ত্ব আছে, চর্চাও আছে। সেরকম একটা লেখা হচ্ছে মধ্যমুখ উপদেশ। মধ্যমুখ উপদেশে তিনি দারুণ সব যুক্তি প্রয়োগ করেছেন। এবং তার আরেকটি লেখা সত্যদয় অবতার, যেখানে 2 রকম সত্য নিয়ে আলোচনা করেছেন। এবং এই 2 রকম সত্যের আলোচনা করতে গিয়ে তিনি যুক্তির সীমাও তিনিও দেখিয়েছেন। তিনি দেখিয়েছেন যে কোথায় গিয়ে আমাদের অনুমান বা বুদ্ধিবৃত্তি এবং আমাদের ইন্দ্রিয়বৃত্তি আর কাজ করে না, সে জায়গাটাও তিনি দেখিয়েছেন। অর্থাৎ আমাদের জ্ঞানের যে সীমানা, যেটা নিয়ে ক্রিটিক্যাল থিওরি কাজ করে, আমরা কতটুকু জানতে পারি এবং কতটুকু জানতে পারি না, সেই সীমানাটা নিয়ে একটা অসাধারণ আলোচনা করেছিলেন ফরাসি একজন লিভিং ফিলসফার, জ্যাক দেরিদার পরে যাকে সবচেয়ে বড় ফিলসফার মনে করা হয়, যার নাম হচ্ছে অ্যালান বাদিউ ক্রিটিক্যাল থিওরির উপর একটা লেকচার দিয়েছিলেন। সেই লেকচারটা ছিল অনলাইনে, আমি লাইভ যুক্ত ছিলাম। ওই লেখাটা, ওই যে বক্তৃতাটা, সেটার অনুবাদও আমি বাংলায় করেছিলাম। এবং সেখানে তিনি একটা ইন্টারেস্টিং কথা বলেছেন যে আমাদের এখানকার বাউল ফকির বা এখানকার যে বৌদ্ধ সহজিয়া, যারা যুক্তির সীমানাটা দেখিয়ে দিচ্ছেন, সে ঠিক ওই সীমানাটা নিয়ে কাজ করেছেন ওই অ্যালান বাদিউ। তিনি বলছেন যে ক্রিটিক্যাল থিওরি যেভাবে আমাদের জ্ঞানের সীমা দেখিয়ে দেয়, সেটা যদি আমরা জ্ঞানের স্ট্যান্ডার্ডটাকে যদি আমরা বদলাই, কোনটাকে আমি জ্ঞান বলবো আর কোনটাকে আমরা অন্ধবিশ্বাস বলবো, হ্যাঁ, কিংবা কোনটাকে জ্ঞান বলবো বা কোনটাকে জ্ঞান বলবো না, কোথায় জ্ঞান প্রবেশ করে কোথায় করে না, এই সীমানাটাকে যদি আমরা বদলাতে চাই, তাহলে জ্ঞানের সংজ্ঞাটাকেও আমাদেরকে পাল্টাতে হবে। যে কোনটাকে আমি জ্ঞান বলবো, কার ভিত্তিতে জ্ঞান নির্ধারিত হবে, সেটাকে যদি বদলে ফেলি, তাহলে এই জ্ঞানের সীমানাটাও রিডিফাইন্ড হতে পারে। সেটা অ্যালান বাদিউ বলছেন। অর্থাৎ আমি আজকে যে বিষয়টা বলার চেষ্টা করছি, যে স্বতন্ত্রভাবে যদি আমরা আমাদের ইতিহাসটাকেও দেখি, তাহলেও কলোনির যে আধিপত্যের বিরুদ্ধে আমরা দাঁড়াতে পারি। তার একটা দীর্ঘ পরম্পরা আছে এবং সেই পরম্পরার ভেতর থেকে আমরা আমাদের যুক্তি দাঁড় করাতে পারি। সেটার প্রচুর উৎস আছে, প্রচুর ইশারা আছে, সেগুলোকে আমরা ডেভেলপ করতে পারি। তা সেক্ষেত্রে আমাদেরকে এই সমস্ত বই পুস্তকের দ্বারস্থ হতে হবে। এবং ইউরোপে এমন কোনোই আলোচ্য আসে নাই, এমন কোনো বিষয় নিয়ে ইউরোপীয় দার্শনিকরা বা যুক্তিবিদরা কাজ করেন নাই যা বাংলা অঞ্চলে নাই। ফলে আমাদেরকে ইউরোপ নির্ভরতা, আমি বলবো না যে ইউরোপকে আমি গ্রহণ করব না, কিন্তু আমার পজিশনটা এই যে ইউরোপকে আমি গ্রহণ করতে পারি, কিন্তু নিজেকে বিসর্জন দিয়ে নয়। যে আমাদের কোনো ইতিহাসই নাই, আমাদের কোনো যুক্তিচর্চার ইতিহাস নাই, দার্শনিকতার ইতিহাস নাই, সবই হচ্ছে ইউরোপ থেকে আমাদেরকে নিতে হবে। এবং ইউরোপের দেখানো ইতিহাসটাই একমাত্র ইতিহাস, সেটা বলতেও আমরা রাজি নই। এই সর্বজনীন ইতিহাসের যে সমজদার যারা, তাদের বিরুদ্ধেও আমাদের দাঁড়ানোর দরকার আছে। কারণ তারাই আমাদেরকে বলেছেন যে আমাদের এখানে একটা মধ্যযুগ আছে, আমাদের এখানে একটা প্রাচীন যুগ আছে। আমাদের আসলে প্রাচীন যুগ বলেও কিছু নাই, আমাদের মধ্যযুগ বলেও কিছু নাই। যেরকম মধ্যযুগ বা যেরকম প্রাচীন যুগ ইউরোপে আছে, কারণ ইউরোপে রোমান সাম্রাজ্যের পতন ঘটেছে এবং তার আগের একটা ইতিহাস আছে, পরের একটা ইতিহাস আছে। আমাদের তো সেরকম নাই। আমাদের এখানে যারা মুসলমানদের আসার আগে এখানে যেমন যুক্তিচর্চা ছিল, আসার পরেও তেমনি এখানে ছিল, বা যে পরম্পরাগুলো আগে ছিল সেগুলো পরেও আছে। ফলে এখানে যুগ বিভাজনের ওই মধ্যযুগ
প্রাচীন যুগের যে ডিভিশন, এটা করার কোনো যৌক্তিকতা নাই। ফলে ইউনিভার্সাল হিস্ট্রির যারা সমজদার বাংলাদেশে, সেই সমজদারদেরকে বর্জন করারও আমাদের দরকার আছে। এবং সেটা বর্জন করে আমি বলবো যে ইউরোপের সাথে আমাদের মোকাবেলার ক্ষেত্রে একটা দৃষ্টিভঙ্গি এটা হতে পারে যে আমাদের যে যুক্তিচর্চার ভেতর দিয়ে আমাদের যে দৃষ্টি তৈরি হয়, দৃষ্টি মানেই তো দর্শন, দেখা তৈরি হয়, চোখ তৈরি হয়, সেই চোখটা যেন আমার থাকে এবং সেই চোখ দিয়ে যেন আমি বিশ্বকে দেখতে পারি এবং ইউরোপকে দেখতে পারি। এটাই হচ্ছে মোটামুটি একটা আউটলাইন। এটা আসলে বড় ধরনের একটা গবেষণা হতে পারে যে বাংলাদেশে, বাংলা অঞ্চলে ইউরোপীয় উপনিবেশ পূর্ব যুক্তিচর্চার মানে অন্ধিসন্ধিগুলো কেমন, বা মানে এখানে বিস্তারটা কেমন, সেটা বড় বড় গবেষণা আসলে এখানে হওয়া উচিত, হওয়া দরকার। আমি জাস্ট একটা ভূমিকা দেওয়ার চেষ্টা করলাম। ধন্যবাদ সবাইকে। ওকে।